বিদুর যদিও খুব মন খুলে বিক্রমের সামনে তার প্রশংসা করতে চান না, কিন্তু মনে মনে তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি খুব ভালো অভ্যাস করছো। আজকের প্রশিক্ষণে আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় 70 বার আঘাত সহ্য করতে পারবে, কিন্তু আজকে তুমি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছো। তুমি 80 বারের আঘাত সহ্য করেছো। আচার্য বিদুরের মুখ থেকে কথা শুনে বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে মাটিতে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার শরীরে একটু বল এলো। ধীরে ধীরে সে নিজের চোখ খুলল। তারপরে সে প্রশিক্ষণের জামা কাপড় খুলে সে যে জামা কাপড় পরে মহল থেকে এখানে এসেছিল সেটাই পরে নিল। জামা বদল করতে গিয়ে কাপড়ের টুকরোর ছোঁয়া যখন তার চোটের জায়গাগুলোতে লাগছে, তখন সে যন্ত্রণায় কেঁপে উঠছে। এদিকে বিদুর আবার সাদা রঙের ধোঁয়ায় পরিবর্তিত হয়ে বিক্রমের আংটির মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার আগে বিদুর বলে গেলেন, তাড়াতাড়ি ঘরে যাও, তারপরে অমৃত ধারার মধ্যে ডুব দাও। দেখবে তোমার সব আঘাত সেরে যাবে, মনে হবে তোমার কোনো চোট লাগেইনি। গুরুদেব বিদুরের কথা শুনে বিক্রম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর পাহাড় আর জঙ্গল পার করে সৌর্য মহলের দিকে চলে গেল। সৌর্য মহলে পৌঁছে বিক্রম সোজা নিজের ঘরে চলে গেল। তারপর সে স্নান ঘরের দরজা বন্ধ করে দিল। জামা কাপড় খুলে অমৃত ধারা মেশানো জলের পাত্রে ডুব দিল। অমৃত ধারায় স্নান করার পরে তার চোট ক্ষত সব ঠিক হয়ে গেল আস্তে আস্তে। এরকম যন্ত্রণাদায়ক প্রশিক্ষণ সহ্য করার পরে ক্লান্তিতে সে জলের পাত্রের ভিতরে ঘুমিয়েই পড়ল। বিক্রম যখন গভীর ঘুমে ডুবে আছে, তখন অমৃত ধারা নিজের জাদু শক্তির বলে তার শরীর ঠিক করতে লাগলো। বিক্রমের সমস্ত মাংসপেশিকে মজবুত বানালো। কঠিন প্রশিক্ষণে বিক্রমের শরীরের অনেক ক্ষতি হয়েছিল। বিক্রম যখন ঘুম থেকে উঠল, দেখল ঘর ভরে গেছে সূর্যের আলোয়। সকালের আলো বিক্রমের জানলা দিয়ে এসে তার মুখে পড়ল। সে অমৃত ধারার পাত্রের মধ্যে থেকে উঠতে গিয়ে দেখল তার শরীরের সমস্ত মাংসপেশি শক্ত, মজবুত আর সুঠাম হয়ে উঠেছে। বিক্রম অমৃত ধারার পাত্রের ভিতর থেকে বেরিয়ে দেখল জলের রং বদলে গেছে। এখন আর আগের মতন সবুজ রং নেই, সাধারণ জলের মতো হয়ে গেছে। জল দেখে বিক্রম নিজেই বলল, আবার তো অমৃত ধারা বানাতে হবে। তার জন্য যা যা জোগাড় করতে হবে সেসব নিয়েও ভাবতে হবে। ভাবতে ভাবতে বিক্রম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে মনে মনে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার কাছে এখন 5খানা শক্তি চক্র এসে গেছে। কিছুতেই থামবো না, না আর কিছুতেই থামবো না, আরো পরিশ্রম করব। পুরনো বিক্রমের পক্ষে 15 দিনের মাথায় চতুর্থ শক্তি চক্র আর পরবর্তী 1.5 মাসের মধ্যে পঞ্চম শক্তি চক্র পাওয়া সম্ভব ছিল না। বিক্রম যেভাবে নিজের শক্তি বাড়ানোর জন্য পরিশ্রম করছে তা দেখে মনে হলো যে আগামী বছরের মধ্যে সে সপ্তম শক্তি চক্র পেয়ে যাবে সহজেই। তবে বিক্রমের এই পরিবর্তনের পিছনে অমৃত ধারার অসীম অবদান রয়েছে। বিক্রম ইদানিং যে কঠিন প্রশিক্ষণ পাচ্ছে সেটা অমৃত ধারা ছাড়া করাও অসম্ভব। অমৃত ধারা না থাকলে সপ্তম শক্তি চক্র পাওয়ার আগেই বিক্রমকে হার স্বীকার করতে হতো। বিক্রম আয়নায় নিজের মুখ দেখতে দেখতে বলল, আমাকে যদি নিজের শক্তি আরো বাড়াতে হয় তাহলে অমৃত ধারার জড়িবুটি জোগাড় করতে হবে। বিক্রম নিজের কাছে রাখা স্বর্ণ মুদ্রা গুনতে গুনতে বলল, আমার কাছে এখন অমৃত ধারা বানানোর জন্য যে জিনিস লাগবে তা কেনার মতন যথেষ্ট স্বর্ণ মুদ্রা নেই। আমি ভাবতেই পারছি না জীবনে এইরকম দিনও আসবে যখন নিজের দরকারি জিনিস কেনার মতন স্বর্ণ মুদ্রাও থাকবে না। এবার বিক্রম আংটিতে থাকা বিদুরকে জিজ্ঞেস করল, আচার্য, এবার অমৃত ধারা বানানোর জন্য একটু কম জড়িবুটি ব্যবহার করলে হয় না? কথাটা শুনে বিরক্ত হয়ে বিদুর বললেন, হ্যাঁ হ্যাঁ, যাও না, কম জিনিস নিয়ে এসো, চাইলে অর্ধেক জিনিস নিয়ে এসো, আমার কি। কিন্তু মনে থাকে জানো, যেভাবে প্রশিক্ষণ চলছে তাতে সঠিক অমৃত ধারা না হলে বিপদ হবে তোমারই। যা ঠিক মনে হয় করো। আসলে বিক্রম বিদুরের সামনে নাটক করছে, কারণ ওর কাছে একটা উপায় আছে, কিন্তু সে আসলে গুরুর কাছে সেই কথা বলতে চাইছে না। যদিও কথায় কথায় এই ব্যাপারে সে বিদুরকে জানিয়েছে অল্প বিস্তর। এবার সুযোগ পেয়ে বিক্রম সরাসরি বলে দিল, আচার্য, আপনার মনে আছে কদিন আগে যখন ইরা আর সমুর লড়াই দেখতে গিয়েছিলাম, তখন বলেছিলাম যে আমার কাছে স্বর্ণমুদ্রা জোগাড় করার একটা পদ্ধতি আছে? বিক্রমের কথা শুনে এক পলকে বিদুর আংটির বাইরে চলে এলেন আর তার সামনে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে, আর আমি তো সেটাই জানতে চাইছি যে তুমি ঠিক কি ফোন দিয়ে এঁটেছো। তখন বিক্রম বিদুরকে জিজ্ঞেস করল, আচ্ছা আচার্য, আমি বলছি আমার মাথায় কি চলছে, কিন্তু প্রথমে আপনি আমাকে বলুন যে আপনি ছাড়া কি আর কেউ আছে যে অমৃত ধারা বানাতে পারে? বিক্রমের কথা শুনে বিদুর তক্ষুনি উত্তর দিলেন,
আরে, এ আবার কেমন কথা? মার কাছে অজস্র জড়িবুটি পাওয়া যায়, সঠিকভাবে সেসব মিশিয়ে অমৃত ধারা বানানো সম্ভব, সেটা যে কেউ করতে পারে। কিন্তু জড়িবুটির মাত্রা কম বেশি হয়ে গেলে অমৃত ধারার বদলে অন্য কিছু তৈরি হয়ে যেতে পারে। সেটা তোমার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। এখন হয়তো বুঝবে না, কিন্তু অনেক পরে টের পাবে। বিদুর আরও রেগে যাচ্ছিলেন, কিন্তু বিক্রম তার কথা আটকে দিয়ে বলল, আচার্য, আমি জানি জড়িবুটি ভুলভালভাবে মেশালে বিপদ হতে পারে। আমি শুধু এইটুকু জানতে চাই যে আপনি ছাড়া আর কেউ কি অমৃতধারা বানাতে পারে? এবার বিদুর একটু দিমাগ দেখিয়ে বললেন, কি জানি বাপু, হতেও পারে, বানাতে জানতেই পারে। বিদুরের কথা শুনে বিক্রম চিন্তায় পড়ে গেল। তারপর বিদুর আবার বললেন, আমার মনে হয় না যে ওহান সাম্রাজ্যে কেউ আমার থেকে ভালো অমৃতধারা বানাতে পারে। কথাটা বলেই গর্বে বিদুরের বুক ফুলে উঠল। বিদুরের কথা শুনে বিক্রম খুশিতে বলল, আচার্য, আপনিই শ্রেষ্ঠ। আমি এই রকমটাই আশা করেছিলাম। আমার বুদ্ধিটা হলো, আমরা অমৃতধারা নিলামে তুলব, যে সবচেয়ে বেশি দাম দিতে পারবে তার কাছে বিক্রি করে দেব। তাহলে আমাদের কাছে কোনোদিন টাকার কমতি হবে না, আর তারপর সেই টাকা দিয়ে আমরা নিজেদের জন্য অনেকটা পরিমাণে অমৃতধারা বানাতে পারবো। বিক্রমের কথা শুনে বিদুর খুব একটা খুশি হলেন না, কারণ এই ধরনের অলৌকিক জিনিস যারা বানান তারা সাধারণত এইসব বিক্রি করতে চান না। বিদুর খুব গম্ভীর সুরে বললেন, যদি তোমার মনে হয় এটাই ঠিক সিদ্ধান্ত তাহলে তাই করো, তোমার ইচ্ছা, আমি কিছু বলতে চাই না। আচার্যর কোনো সমস্যা নেই জেনে বিক্রম খুব খুশি হলো। তার কাছে যতটুকু স্বর্ণমুদ্রা বাকি ছিল তাই দিয়ে সে জড়িবুটি কেনার কথা ভাবল। তাড়াতাড়ি বাজারে গিয়ে সবকিছু কিনেও নিল সে, আর বিদুর আবার অমৃতধারা বানিয়ে দিলেন। বিদুর এবার সস্তা ভেষজ উপাদান দিয়ে যে অমৃতধারা বানালেন সেটা দেখতে খুব খারাপ হলো। আগের বারের মতন উজ্জ্বল সবুজ রং নয়। এই অমৃতধারাকে একটা ছোট্ট শিশিতে ভরে বিক্রম কিছুক্ষণের জন্য নিজের চোখ বন্ধ করল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাজারের দিকে রওনা দিল। তারপর হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল মেসিডোরিয়া শহরের নিলামের জায়গায়। দরবার নিলাম ঘর মেসিডোরিয়া শহরের সবচেয়ে বড় নিলাম ঘর ছিল। দরবার পরিবার এই নিলাম ঘর পরিচালনা করত। এরা ওহান সাম্রাজ্যের অন্যতম ধনী পরিবার। ধনী হওয়ার সাথে সাথে তারা এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী পরিবারের মধ্যে অন্যতম। সবাই এদেরকে সমীহ করে চলে। অনেকে তো মনে করে ওহান সাম্রাজ্যে এদের একচ্ছত্র আধিপত্য চলে। ওহান সাম্রাজ্যে যেমন জনক পরিবারের প্রতিপত্তি আছে, তেমনি দরবার পরিবারেরও প্রতিপত্তি আছে। তাদের ক্ষমতা আর প্রতিপত্তি নিলামের ময়দানে পরিষ্কার দেখা গেল। লাভ লোকসান যাই হোক না কেন, কেউ এই পরিবারের সামনে মুখ খুলতে পারে না, আর এদের বিরুদ্ধে কথা বলার তো প্রশ্নই ওঠে না। অপরদিকে বিক্রম নিলাম ঘরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর মাথায় কিছু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তখন সে পাশের গলিতে গিয়ে একটা মুখোশের দোকান থেকে কালো রঙের মুখোশ আর পোশাক কিনে পরে নিল। বিক্রম ছদ্মবেশ নিয়ে নিল যাতে তাকে কেউ চিনতে না পারে। বিক্রম জানে এখন অসতর্ক হলে বিপদ হতে পারে। লোকজন যখন অমৃতধারার খোঁজ পাবে তখন খুব বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিতে হবে তাকে, কারণ শহরের বড় বড় পরিবারগুলো এটা পেতে চাইবেই। সবাই একে অপরের থেকে শক্তিশালী হতে চাইবেই, আর অমৃতধারাকে নিজের জন্য পাওয়ার চেষ্টা করবেই। আর ঠিক তখনই শুরু হবে অশান্তি, আর নাম খারাপ হবে সৌর্য দলের। তাই বিক্রম তার পরিচিতি গোপন রাখতে চাইল। বিক্রম বেশ আত্মবিশ্বাস নিয়ে নিলাম ঘরে প্রবেশ করল। যদিও বেশ কিছু সৈন্য নিলাম ঘরের সামনে পাহারা দিচ্ছিল, কিন্তু কেউ বিক্রমকে আটকালো না। নিলাম ঘরে ঢোকার পর বিক্রম তাড়াতাড়ি চারিদিকটা দেখে নিল। তারপর একটা ঘর দেখতে পেল, যার গায়ে লেখা পরীক্ষা নিরীক্ষা কক্ষ। এই ঘরটাই বিক্রম খুঁজছিল। সে ঘরে ঢুকে দেখল সেটা একদম খালি। শুধু মাঝবয়সী এক ভদ্রলোক বসে আছে সেখানে। সে তখন দরজা খটখট করে জিজ্ঞেস করলো, আমি কি ভেতরে আসতে পারি? বিক্রমের আওয়াজ শুনেই ভদ্রলোক তার চেয়ার ছেড়ে বিক্রমের কাছে চলে এলেন। তারপর তিনি শান্ত স্বরে বললেন, আপনি কি এখানে কিছু পরীক্ষা করাতে নিয়ে এসেছেন? বিক্রম একটা বেশ ভারী গলায় উত্তর দিল, হ্যাঁ একদম। আসলে এই ভারী গলাটা ছিল বিদুরের। যাতে বিক্রমের গলা কেউ চিনতে না পারে তাই তিনি আংটির মধ্যে থেকে কথা বলছিলেন। এরপর বিক্রম ঘরের ভিতরে চলে গেল। ভদ্রলোকের সামনে অমৃতধারার শিশিটা রাখল। ভদ্রলোক শিশিটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে শুরু করলেন। তারপর বেশ মন দিয়ে শুঁকলেন খানিকক্ষণ। পর মুহূর্তে ভদ্রলোকের মুখের হাবভাব একদম পাল্টে গেল। লোকটা গদগদ হয়ে বিক্রমকে জিজ্ঞেস করল, হ্যাঁ আপনি বানিয়েছেন এটা?
কথা শুনে বিদুর উত্তর দিলেন, হ্যাঁ, আমিই বানিয়েছি। লোকটি এবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আমি কি জানতে পারি যে এই ঔষধির উপকারিতা কি কি? এবার বিদুর আত্মবিশ্বাসী গলায় বললেন, অমৃতধারা। এর নাম অমৃতধারা। এটা মানুষের শক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু এটা শুধু একলব্য উপাধি পাওয়া অবধিই কাজ করবে। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সত্যি? এটা সত্যি একলব্য উপাধি পেতে সাহায্য করে? লোকটি বারবার একই কথা জিজ্ঞেস করলো, কারণ মার্কাসে একটা কথা সবাই জানতো, একলব্য উপাধি পাওয়ার জন্য কেউ যদি কোনো ওষুধ খায় তাহলে উপাধি হাসিল করার আগেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইসব ভেবেই ভদ্রলোক বিক্রমকে একটু সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। ভদ্রলোক এই ওষুধ নিলাম করবেন নাকি করবেন না তা ভেবে দ্বন্দ্বে পড়ে গেলেন, দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। ভদ্রলোকের মতিগতি দেখে বিক্রমও চিন্তায় পড়ে গেল। আসলে বিক্রম অনেক আশা নিয়ে নিলামে এসেছে, যাতে সে তার অমৃতধারার খরচের ব্যবস্থা করতে পারে, কিন্তু এই লোকটির সন্দিহান দৃষ্টি তাকে অন্য সংকেত দিল। লোকটার মুখের ভাবভঙ্গি দেখে বিক্রমের আংটি থেকে বিদুর বলে উঠলেন, আপনি যেমনটা ভাবছেন আমার অমৃতধারা তেমন নয়। অমৃতধারার সাহায্যে শক্তিচক্র পাওয়া অনেক সহজ হয়ে যায়। এটা প্রশিক্ষণের সময় আহত হয়ে যাওয়া শিক্ষার্থীদের মাংসপেশি খুব শীঘ্র সারিয়ে তোলে, আর শুধু তাই নয়, আগের থেকেও মজবুত করে দেয়। এর ফলে শিক্ষার্থী আরও কঠিন পরিশ্রম করতে পারে, এতে কোনো ক্ষতি হয় না। এইটুকু শুনে লোকটা শিশিটা টেবিলের ওপর রেখে বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন? লোকটার কথা শুনে বিক্রম একটু চিন্তায় পড়ে গেল। বিক্রম বিদুরকে বলল, আচার্য, এই লোকটা কি অমৃতধারার ব্যাপারে কিছু জানে? হতে পারে এবার আমাদের বিরুদ্ধে অন্য ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কথাটা শুনে বিদুর ফিসফিসিয়ে বললেন, দূর, এত ঘাবড়িও না, আগে কি বলছে লোকটা শুনে নাও। লোকটি এবার বললেন, আসলে এই ওষুধটা কাজ করে কিনা দেখার জন্য একজন বিশেষ ব্যক্তিকে ডাকতে চাই। কথা শুনে বিক্রম বিদুরের কথা বিশ্বাস করল। তারপর সে মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি এটা পরীক্ষা করতে যাকে চান ডেকে নিয়ে আসুন। এইটুকু বলে বিক্রম পাশে রাখা একটা চেয়ারে বসে পড়ল। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। বিক্রম আর বিদুর ওই পরীক্ষা নিরীক্ষা কক্ষের ভিতরে কোনো কথা বলল না, কারণ সাবধানের মান নেই। বিক্রম কিছুতেই নিজের আসল পরিচয় সামনে আসতে দিতে চায় না। কিছুক্ষণ পর ভদ্রলোকের সাথে আরেকজন ভদ্রলোকও ওই ঘরে এলেন। ভদ্রলোক নতুন আসা ভদ্রলোকের পরিচয় দিয়ে বললেন, এনার সাথে পরিচয় করিয়ে দেই, এনার নাম চরক গুরু, ইনি মহাদক্ষ উপাধি পেয়েছেন। উনি একজন চিকিৎসক। ওহান সাম্রাজ্যে কেউ যদি একলব্য উপাধির চাইতেও বেশি শক্তিশালী হয় তবে তাকে মহাদক্ষ উপাধি দেওয়া হয়। চরক গুরুকে দেখে বিক্রম অবাক হয়ে গেল। এত শক্তিশালী একজন মানুষ হবার পাশাপাশি ইনি একজন চিকিৎসক, যিনি বিদুরের মতন ঔষধিও বানাতে পারেন। এমন কাউকে বিক্রম আগে দেখেনি। চরক গুরুর মুখে একটা অহংকারী হাসি ফুটে উঠল। এমন হাসি অধিকাংশ চিকিৎসকের মুখেই থাকে। বিক্রম ও চরক গুরু একে অপরকে ভালো করে পরখ করল। এই চরক গুরু মার্কাসের অন্যতম শক্তিশালী ব্যক্তি। শুধু তাই নয়, ইনি বিভিন্ন ধরনের ঔষধি বানানোয় সুদক্ষ। একে সবাই খুব সম্মান করে। এবার চরক গুরু বিক্রমের নিয়ে আসা শিশিটা ভালো করে দেখল। তারপর শিশি থেকে কয়েক ফোঁটা তরল নিয়ে তার মধ্যে একটা কিছুর গুঁড়ো মেশালেন, আর সাথে সাথেই তরলের রং বদলে আরও ঘন সবুজ রঙের হয়ে গেল। অমৃতধারার মাত্র 2 ফোঁটা পরীক্ষা করেই চরক গুরু অবাক হয়ে গেল। চরক গুরু এবার ভদ্রলোককে বললেন, এই অমৃতধারা অসাধারণ, ইনি এর ব্যাপারে যা যা বলেছেন সব সত্যি। চরক গুরুর কথা শুনে নিলাম ঘরের ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি কি এই অমৃতধারা নিলাম করার কথা ভাবছেন? বিক্রম আর কথা না বাড়িয়ে বলল, হ্যাঁ, আমি এই ঔষধি নিলাম করতে চাইছি। আপনি কি একটু তাড়াতাড়ি করতে পারবেন? বিক্রমকে উসখুস করতে দেখে লোকটা বিক্রমকে একটা কালো কাগজ দিতে দিতে বলল, হ্যাঁ অবশ্যই, এই কাগজটা আপনার কাছে রেখে দিন, তারপর সামনের বড় ঘরটায় চলে যান, ওখানে নিলাম চলছে। সব ঠিকঠাক থাকলে আপনার অমৃতধারার খরিদ্দার পাওয়া যাবে। বিক্রম কালো কাগজটা হাতে নিয়ে বিশাল নিলাম ঘরের দিকে এগোতে লাগলো। বিক্রম বেরোনোর সাথে সাথেই ভদ্রলোক চরক গুরুর কাছে খুব সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলেন, চরক গুরু, একে দেখে আপনার চিকিৎসক মনে হচ্ছে? এক কথায় চরক গুরু সাথে সাথেই উত্তর দিলেন, হ্যাঁ, এই ছেলেটা সত্যি সত্যি একজন চিকিৎসক। এর কণ্ঠে আত্মবিশ্বাস আছে। আমার দৃঢ় বিশ্বাস ছেলেটা মিথ্যে বলছে না।
তারপর চরকগুরু কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ছেলেটা কোথা থেকে এসেছে। যতটুকু জানি তাতে মেসিডোরিয়া শহরে তো এমন কোনো চিকিৎসক নেই যে অমৃতধারা বানাতে পারবে। চরকগুরুর কথা শেষ হলে ভদ্রলোক বললেন, আপনি যদি আদেশ দেন তাহলে এর পিছনে কাউকে লেলিয়ে দিই, মানে কোনো গুপ্তচর। এ কথা শুনে চরকগুরু বললেন, আরে না 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 না, আরে কি বলছো? ছেলেটা যদি জানে তুমি ওর পিছনে গুপ্তচর লাগিয়েছ তাহলে তো আরো সতর্ক হয়ে যাবে। কক্ষ থেকে বেরোনোর আগে চরকগুরু বললেন, শোনো, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই অমৃতধারা নিয়ে আসা ছেলেটা আমাদের বন্ধু হয়তো হবে না, কিন্তু এই রকম কিছু করো না যাতে ছেলেটা আমাদের শত্রু হয়ে যায়। ছদ্মবেশী বিক্রম নিলাম ঘরে প্রবেশ করল। বিশাল বড় ঘরটায় আবছা আলো আঁধারির পরিবেশ। ঘরটার মাঝখানে একটা মঞ্চ, আর সেই মঞ্চের উপর সুন্দর লাল পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার উপরে একটা উজ্জ্বল আলো। মেয়েটি মঞ্চে আসার সাথে সাথেই ঘরের সবাই জোরে জোরে হাততালি দিতে শুরু করল। ঘরের মাঝখানের মঞ্চে লাল পোশাকে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতন মিষ্টি। মেয়েটার কণ্ঠের জাদুতে এবং তার রূপের মহিমায় মুগ্ধ হয়ে লোকজন খুব সাধারণ জিনিস অনেক আকাশ ছোঁয়া দামে কিনছে। বিক্রম একটা খালি জায়গা পেয়ে বসে পড়ল। আশেপাশের লোকজনের কথাবার্তা শুনে বুঝল নিলামে অর্ধেকের বেশি লোক শুধুমাত্র এই মেয়েটাকে দেখার জন্য এসেছে। মেয়েটি দরবার মহলের নিলাম পরিচালনা করে। এর নাম সৌরিনী দরবার। মেসিডোরিয়া শহরে সৌরিনীর সৌন্দর্যের নাম ডাক আছে। সৌরিনীকে দেখার পর এবার বিক্রম চারিদিকে লোকজনের মুখ দেখল। হঠাৎ তার চোখ এমন একজন লোকের উপর পড়ল যে তাকে দেখে বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। সে মনে মনে বলে উঠল, বাবা, বাবা এখানে। অরেন্দ্রকে দেখে কিছুক্ষণের জন্য বিক্রম থ হয়ে ওই দিকেই তাকিয়ে রইল। তারপর ভাবল, বাবাও কি এই মেয়েটাকে দেখার জন্য এসেছে নাকি? বাবাকে অনেকক্ষণ মন দিয়ে দেখার পর বিক্রম বুঝল অরেন্দ্র এই মেয়েটার জন্য নয়, নিলামে আসা কোনো একটা জিনিসের জন্য অপেক্ষা করছে। এবার বিক্রম ভাবতে শুরু করল, বাবা এই নিলামে কি কিনতে এসেছে। কিছুক্ষণ পর বিক্রম খেয়াল করে দেখল মেসিডোরিয়া শহরের অন্যান্য প্রভাবশালী দল, যেমন অনন্ত দল, লোহিত দল, তাদের নেতারাও এসেছেন। তাদের সবাইকে একসাথে দেখে সে ভাবল, আজকে এখানে এমন জিনিস নিলাম হতে চলেছে যেটা খুব গুরুত্বপূর্ণ, আর তাই সব বড় বড় দলের নেতারা চলে এসেছেন। মঞ্চে সৌরিনী দুবার তালি দিল। তার ইশারা পেয়ে মঞ্চের উপর রাখা একটা লাল কাপড়ের উপর আলো পড়ল। সৌরিনী এবার নিজের মিষ্টি কণ্ঠে বলতে শুরু করল, আপনাদের সবার জন্য আজকে নিলাম ঘরে একটা অমূল্য জিনিস নিলামের জন্য এসেছে, যা আপনারা এর আগে কখনো দেখেননি। সৌরিনীর পরবর্তী ইশারা পেয়ে আরেকটি মেয়ে লাল পর্দাটা তুলে দিল। দেখা গেল লাল পর্দার নিচে আছে বিক্রমের নিয়ে আসা সেই অমৃতধারার শিশি। তারপর শিশিটাকে হাতে নিয়ে ওই ঘরে বসে থাকা সবাইকে সবুজ রঙের তরলটা দেখাতে লাগলো সে। ওখানে বসে থাকা প্রত্যেকের নজর এখন সৌরিনীর হাতে থাকা অমৃতধারার শিশির দিকে। সৌরিনী তার মিষ্টি আওয়াজে বলে উঠল, অমৃতধারা, এই বোতলের মধ্যে যে সবুজ রঙের ওষুধ দেখতে পাচ্ছেন, একে অমৃতধারা বলা হয়। যারা যারা একলব্য পদ পেতে চান তাদের জন্য এই অমৃতধারা খুবই উপকারী। আপনাদের কারোর ঘরে যদি সন্তান অথবা নাতি নাতনি থেকে থাকে যারা এখন প্রশিক্ষণ গ্রহণ করছে, আর তাদের আপনি খুব শীঘ্র একলব্য হতে দেখতে চান, তাহলে এক্ষুনি এটা সংগ্রহ করুন। সৌরিনীর কথাগুলো বড় ঘরটার প্রত্যেকটা কোণায় প্রতিধ্বনিত হতে থাকলো। একজন সৌরিনীকে জিজ্ঞেস করল, অমৃতধারা, এটা কি সত্যি সত্যি তাড়াতাড়ি শক্তিচক্র পেতে সাহায্য করে? প্রশ্নের উত্তরে সৌরিনী আবার মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ, একদম। এই অমৃতধারা আমাদের চরকগুরু নিজে পরীক্ষা করে দেখেছেন। এর শক্তি সত্যি অপরিসীম। এরপর আশা করি আর আপনাদের মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। আর হ্যাঁ, এতে কোনো শারীরিক সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকুন। সৌরিনী যখন কথা বলল তখন যে কজন লোক একটু সন্দেহ প্রকাশ করছিলেন তারাও প্রশ্ন করা বন্ধ করে দিলেন। অমৃতধারার প্রতি সবার আগ্রহ বাড়ছে দেখে বিক্রম মনে মনে বলল, আজকে মনে হচ্ছে অমৃতধারার জন্য দুর্দান্ত লড়াই হবে। আশা করছি আমি আমার কাজে সফল হতে পারবো। তারপর সে খেয়াল করলো যে তার বাবা অরেন্দ্র অমৃতধারার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এদিকে সৌরিনী যখন সবার প্রশ্নের জবাব দিচ্ছে, এমন সময় কেউ চেঁচিয়ে বলল, ৮,৫০০ স্বর্ণমুদ্রা। আরেকজন ডাক দিলেন, ৯,০০০ স্বর্ণমুদ্রা। অমৃতধারার দাম এক ঝটকায় বাড়িয়ে দিয়ে আরেকজন ডাক দিলেন,
13,000 স্বর্ণ মুদ্রা। যদিও প্রথম দিকে অরেন্দ্র অনেক উৎসাহ দেখালেন, কিন্তু এই মুহূর্তে তাকে দেখে মনে হলো যেন তার মনে হচ্ছে কখন নিলাম শেষ হবে, সেই অপেক্ষায় তিনি বসে আছেন। নিলামে অমৃতধারার দাম ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তারপর একজন বয়স্ক ব্যক্তির গলা শোনা গেল। ভদ্রলোকের গলার স্বর শুনেই বোঝা গেল তিনি বেশ ক্ষমতাবান লোক। সে দাম হেঁকে বলল, 20,000 স্বর্ণ মুদ্রা। নিলামের এই দর শুনে নিলাম ঘরের সবাই সেই দিকে চোখ ফেরালো। দেখা গেল সেখানে এক বৃদ্ধ বসে রয়েছেন। লোকটির এক চোখে আধা দূরবীনের মতো একটা চশমা লাগানো আছে। এই ভদ্রলোক হলেন অনন্ত দলের দলপতি ধ্রুপদ অনন্ত। তার এই গভীর আওয়াজ শোনার পরে নিলাম ঘরের নীরবতা ছেয়ে গেল, কারণ ওখানে থাকা অর্ধেকেরও বেশি লোকের মধ্যে এর থেকে বেশি দাম দেবার ক্ষমতা ছিল না। কেউ কেউ দাম দিতে পারলেও অনন্ত দলের সাথে শত্রুতা বাড়ানোর ক্ষমতা ছিল না বলে চুপ ছিল। অনন্ত দলের নেতা ধ্রুপদ অনন্ত এই দাম হাঁকানোর পরে একজন ব্যক্তি তাকে টিপ্পনি কেটে বললেন, সে কি অনন্ত, আমি তো জানতামই না তোমারও এইসবের প্রয়োজন পড়ে, কিন্তু তোমার বুড়ো হাড়ে কি এইসব ওষুধ সইবে? এইটুকু বলেই ভদ্রলোক জোরে জোরে হাসতে শুরু করলেন। এবার অনন্ত এই অপমানের জবাব দিতে বললেন, আরে লোহিত দলের নেতা যে, তা মৃন্ময় লোহিত, তোমার বাজে কথা বলার স্বভাবটা আর গেল না ভায়া। আমি তো নাতির জন্য কিনতে এসেছি, তুমি কার জন্য কিনতে এসেছো? তোমার বুড়ো হাড়ে এই ওষুধ সইবে তো? এ কথা শুনে মৃন্ময় লোহিত একটু বাঁকা হাসি হেসে বললেন, আমাদের ওসব ওষুধ খাওয়ার দিন শেষ, আমিও নাতির জন্যই কিনতে এসেছি। দেখি এবার কার নাতির কপালে অমৃতধারা আছে। মৃন্ময় এবার তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বললেন, 22,000 স্বর্ণ মুদ্রা। সাথে সাথেই ধ্রুপদ চিৎকার করলেন, 23,000 স্বর্ণ মুদ্রা। এক মুহূর্ত দেরি না করে মৃন্ময় বললেন, 25,000 স্বর্ণ মুদ্রা। এসবের মাঝখানে বিক্রম অবাক চোখে সবাইকে দেখছিল। অমৃতধারার দাম এতখানি হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। বিক্রম একবার দুই দলের নেতাদের ঝগড়া করতে দেখছে, আরেকবার নিজের বাবার দিকে দেখছে। অরেন্দ্রর মুখ এখনো ভাবলেশহীন। বাবাকে দেখে বিক্রম আবার নিজের ছদ্মবেশ ঠিকঠাক আছে কিনা তা দেখে নিল, যাতে বাবা কোনোভাবেই তাকে চিনতে না পারে। দু দলের নেতার ঝগড়া বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়ে গেল। আসলে মৃন্ময় লোহিত আর ধ্রুপদ অনন্তর মধ্যে বন্ধুত্ব একেবারেই লোক দেখানো ছিল। লোকের সামনে তাদের গলায় গলায় খাতির, কিন্তু যেই শক্তি আর প্রতিপত্তি দেখানোর সময় আসে অমনি তাদের আসল রূপ বেরিয়ে আসে। এরা একে অপরকে অপমান করার কোনো সুযোগ ছাড়ে না। এদের মধ্যে শুধু একটাই মিল আছে, এদের দুজনেরই সৌর্য দলের প্রতি প্রবল ঈর্ষা। দুজনে মিলে অনেকবার সৌর্য দলের নেতাদের বিরক্তও করেছেন। ওনাদের নজর ছিল সৌর্য দলের সব ক্ষমতার সম্পত্তির ওপর। অথচ আজকে এই দুজন অমৃতধারার জন্য এমন ঝগড়া করছেন দেখে মনে হচ্ছে দুটো ছোট বাচ্চা খেলনা নিয়ে ঝগড়া করছে। অমৃতধারার দাম বাড়তে বাড়তে এখন 31,000 স্বর্ণ মুদ্রায় গিয়ে পৌঁছেছে। হঠাৎ কেউ একটা জোর কণ্ঠে বলে উঠল, 40,000 স্বর্ণ মুদ্রা। বিক্রম এটা শুনে ওই ব্যক্তির দিকে অবাক হয়ে তাকালো। সৌর্য দলের দলপতি অরেন্দ্র সৌর্যের। এবার অরেন্দ্রর দিকে তাকিয়ে ধ্রুপদ অনন্ত একটা কুট হাসি হাসলেন। তিনি বললেন, অরেন্দ্র, মনে হয় আপনার এই অমৃতধারা সবচেয়ে বেশি দরকার। আমাদের নাতিদের থেকেও তো আপনার ছেলে বিক্রমের শক্তি কম, তারই তো শক্তি চক্র বাড়ানো বেশি দরকার। এরপর তো না হলে রাজ্য ছাড়া হবে। অনন্তর কথা শুনে মৃন্ময়ও হাসতে শুরু করলেন। তাদের সবার হাসিতে তালা লাগিয়ে দিয়ে অরেন্দ্র বললেন, অনন্ত, যদি তুমি অমৃতধারা সত্যি সত্যি চাও তাহলে এর থেকেও বেশি দাম বলো, আমি তাহলে আর দাম বাড়াবো না, কথা দিচ্ছি। অরেন্দ্রর কথা শুনে অনন্ত আর মৃন্ময় দুজনেই চুপ হয়ে গেলেন। এরা দুজনে মিলে কেবল অরেন্দ্রর সময় নষ্ট করার জন্য নিলামের দাম বাড়াচ্ছিলেন। ওনারা এইভাবে অরেন্দ্রর প্রতি নিজেদের শত্রুতা দেখাচ্ছিলেন। এই দুজনের চালবাজি অরেন্দ্র ধরে ফেলেছিলেন, কিন্তু এখন তিনি এইসবের থেকে বিক্রমের শক্তিচক্রের ব্যাপারে বেশি চিন্তিত ছিলেন। অন্য কিছুর তোয়াক্কা না করে অমৃতধারা কেনার জন্য এই দাম দিতে রাজি ছিলেন। অনন্তর মনোভাব দেখে লোহিত দলের নেতা মৃন্ময়ও অমৃতধারার দাম বাড়ানো বন্ধ করে দিলেন। অরেন্দ্রর পরে আর কেউ দাম বাড়ালো না। তাই এবার সৌরিনী নিজের মাতাল করা কণ্ঠে বলতে শুরু করল, সৌর্য দলের নেতা অরেন্দ্র অমৃতধারা 40,000 স্বর্ণ মুদ্রায় কিনতে চান। কেউ কি এর থেকেও বেশি দাম বলতে চান? সৌরিনীর কথা শুনেও কেউ কোনো শব্দ করল না। তাই সৌরিনী বলল, ঠিক আছে, তবে অমৃতধারা সৌর্য দলের নেতা অরেন্দ্রর হলো, অনেক শুভেচ্ছা থাকে।
সৌরিনী নিজের হাতে থাকা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়ে অমৃতধারা রাখা টেবিলটার উপর দুবার ঠুকল। অর্থাৎ অমৃতধারা বিক্রি হয়ে গেছে। এখন সমস্ত হলে আলোর ঝলকানি। বিক্রম ভাবল, ভাগ্যের কি পরিহাস! এত কাণ্ড কারখানা করার পরে অমৃতধারা ঘুরে ফিরে তার কাছেই এলো। এই পরিস্থিতিতে বিক্রম হাসবে না কাঁদবে ঠিক করে উঠতে পারল না। সে এখন যে স্বর্ণমুদ্রা পাবে সেটা তো তার বাবারই স্বর্ণমুদ্রা। সৌরিনী আবার নিজের হাত তুলে বলল, পরবর্তী নিলামের জন্য সবাই প্রস্তুত হয়ে যান। সৌরিনী এবার হাতে তুলে নিল সবুজ রঙের বড়ি। সবাইকে দেখিয়ে বললেন, এর মধ্যে রয়েছে দ্বিতীয় স্তরের জাদুবিদ্যা হ্যারিকেন চান্ট। শক্তি ব্যবহার করার জন্য একজন যোদ্ধাকে সারা জীবন চেষ্টা করতে হয়। শক্তি ব্যবহার করতে হয় বিভিন্ন জাদুবিদ্যা বা অলৌকিক বিদ্যার মাধ্যমে। কারো কাছে যদি এই অলৌকিক বিদ্যা না থাকে, তাহলে যতই বড়ি খাক বা অমৃতধারা ব্যবহার করুক, তার শক্তি কোনো কাজে লাগবে না। তাই সৌরিনীর হাতে থাকা এই বস্তু, যার মধ্যে রয়েছে অলৌকিক বিদ্যা, একে সবাই পেতে চাইবে। এখন দেখার বিষয় এর দাম কত হবে। নিলাম ঘরের সব লোকের দৃষ্টি ওই সবুজ রঙের বড়িটার উপর ছিল। অরেন্দ্রর পক্ষে এই নিলামে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। বিক্রম নিজের মনে মনে বলল, আচ্ছা, ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা যে কোনো সাধারণ অলৌকিক বিদ্যার চাইতে অনেক ভালো। দেখি এবার নিলামে কে জেতে। বিক্রমকে এত চিন্তা করতে দেখে আংটিতে বসে থাকা বিদুর বলে উঠলেন, এর মধ্যে এমন কি বিশেষ আছে? এটা তো একটা সাধারণ ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা। বিদুরের কাছে এসব শক্তি কিছুই নয়। কিন্তু আচার্যর মুখ থেকে এই কথা শুনে বিক্রম বলল, আপনার এটাকে নর্মাল টেকনিক মনে হলো? এর মধ্যে বিশেষ কোনো ব্যাপার নেই? বিক্রম মনে মনে বলল, আচার্যর সাথে এই ব্যাপারে কথা বলা আর দেওয়ালের সাথে কথা বলা একই ব্যাপার। নিজেকে কি মনে করে কে জানে। বিদুর বিক্রমের মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, আমার মনে হয় এসব বাজে জিনিসে মন না দিয়ে নিজের ট্রেনিংয়ে মন দাও। তোমার জন্য ওটাই মঙ্গল। যেদিন তুমি একলব্য উপাধি পাবে, সেই দিন তোমাকে বলবো সত্যিকারের হাই লেভেল অলৌকিক বিদ্যা কেমন হয়। বিক্রম এবার বলল, আশা করি খুব তাড়াতাড়ি একলব্য উপাধি পেয়ে যাব। সৌরিনী হালকা হেসে বলল, হ্যারিকেন চান্ট বিদ্যার নিলাম শুরু হলো 2 লাখ স্বর্ণমুদ্রা দিয়ে। সৌরিনীর কথা শুনে নিলাম ঘরে সবাই চুপ হয়ে গেল, কারণ ওখানে যারা বসেছিল তাদের কারোই এত স্বর্ণমুদ্রা নেই। সৌরিনী যে দাম দিয়ে নিলাম শুরু করেছে সেটা শুনে বিক্রম মনে মনে বলল, সৌরিনীর কাউকে খুন করার জন্য অস্ত্রের দরকার নেই, ওর কথা বলার ধরনই যথেষ্ট। নিলামের কি দারুণ সূত্রপাত! একেবারে সোজা 2 লাখ স্বর্ণমুদ্রা। এ তো সৌর্য দলের গোটা বছরের আয়ের সমান। এই নিলামের শুরুর দর শুনে উভয় দলের নেতা বিস্মিত হয়ে গেলেন। তবে তারা কেউ এটাও অস্বীকার করতে পারলেন না যে হ্যারিকেন চান্ট বিদ্যা এমন জিনিস যে কিনবে সে নিজে ব্যবহার করতে পারবে, আর তাছাড়া সময় মতো আরও উঁচু দামে বিক্রিও করতে পারবে। এখনও নিলামে 2 লাখ স্বর্ণমুদ্রার বেশি দাম কেউ বলেনি। কারোর মুখে কোনো আওয়াজ নেই দেখে সৌরিনী মনে মনে বলল, আমি জানি আপনারা এখন চুপ করে আছেন, কিন্তু হ্যারিকেন চান্টের মতন হাই লেভেল বিদ্যার জন্য জীবনের শেষ সঞ্চয়টুকু উজাড় করে দিতে রাজি হয়ে যাবেন। সৌরিনী যখন এইসব ভাবছিল, তখন ভিড়ের মধ্যে মধ্যবয়স্ক টাক মাথার এক ভদ্রলোক বলে উঠলেন, 2,10,000 স্বর্ণ মুদ্রা। অরেন্দ্র এই দাম বলা লোকটার দিকে তাকিয়ে দেখলেন। ভদ্রলোক একজন ব্যবসায়ী। ইনি মেসিডোরিয়া শহরে অস্ত্রের ব্যবসা করেন। যদিও 3 দলের নেতার মতন ক্ষমতাশীল নন, তবুও ভালোই ক্ষমতা রয়েছে। এই অস্ত্রের ব্যবসায়ীর পরে আরেকজন বললেন, 2,30,000 স্বর্ণ মুদ্রা। সবাই দেখল এই মেসিডোরিয়া শহরের আরেকজন শিল্পপতি। ইনি ওষুধের ব্যবসায়ী। ওষুধের ব্যবসায়ীর দিকে অস্ত্রের ব্যবসায়ী আরেকবার দেখলেন, তারপর চিৎকার করে বললেন, 2,40,000। এটা শুনে নিলাম ঘরে সবাই হাততালি দিতে শুরু করলো। দুজন শিল্পপতি যখন একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তখন ঘরে প্রতিধ্বনিত হলো, 3 লাখ। সবাইকে অবাক করে এই দাম দিতে চাইলেন অনন্ত দলের নেতা ধ্রুপদ অনন্ত। 3 লাখ স্বর্ণমুদ্রা চারটিখানি কথা নয়। সবাই জানে মেসিডোরিয়া শহরে আর 2টো দলই আছে যে এই দামকে টক্কর দিতে পারবে, সৌর্য দল আর লোহিত দল। লোহিত দলের নেতা এবার দাম বললেন, 3,50,000। এটা শুনে অনন্ত বললেন, 3,70,000। এবার লোহিতেরও আওয়াজ শোনা গেল, 3,80,000।
মৃন্ময়ের দাম শুনে ধ্রুপদ লাগাতার জিনিসটার দাম বাড়িয়ে গেল। এইভাবেই ক্রমশ হারিকেন চ্যান্টের দাম বেড়েই চলল। কিন্তু মৃন্ময় শেষ 4,30,000 স্বর্ণমুদ্রা দাম বলার পর চুপ হয়ে গেল, কারণ এর থেকে বেশি দাম বললে লোহিত দল আর্থিক সমস্যায় পড়ে যেত। তারপর অনন্ত আরেকবার মৃন্ময়ের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বললেন, 4,50,000 স্বর্ণমুদ্রা। 3 দলের মধ্যে সৌর্য দল আর লোহিত দলের কাছে ক্লাস 2 এর মিডিয়াম বিদ্যা রয়েছে, কিন্তু অনন্ত দলের কাছে কেবল ক্লাস 2 এর লো লেভেল বিদ্যে রয়েছে। সেই কারণেই নিলামের সময় অনন্ত দলের নেতা ধ্রুপদ অনন্ত যে কোনো মূল্যে ক্লাস 2 এর হাই লেভেলের বিদ্যা হ্যারিকেন চ্যান্ট অর্জন করতে চায়। তারপর নিলাম হলের সবাইকে অবাক করে দিয়ে আবারও নিলামের জন্য একজন ডাক দিলেন শক্তিশালী কণ্ঠে, 5 লাখ। কে এত স্বর্ণমুদ্রা দাম দিতে চাইল এটা জানতে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করলো। এই কণ্ঠটা ছিল অরেন্দ্র। সৌরিনী হেসে উঠল। সৌরিনীর হাসি দেখে বোঝা গেল সে অরেন্দ্রর চাল ধরে ফেলেছে। অরেন্দ্র নিলামের দাম বাড়িয়ে দেওয়ায় অনন্ত তেলে বেগুনে জ্বলে উঠলেন। নিজের সম্মান রক্ষার্থে না চাইতেও তিনি বললেন, 5,50,000 স্বর্ণমুদ্রা। অনন্তর দাম শুনে সবাই অরেন্দ্রর দিকে তাকালো। সবাই ভাবল অরেন্দ্র আরও দাম হাঁকাবেন, কিন্তু অরেন্দ্র অনন্তকে দেখে একটু হাসলেন শুধু। অরেন্দ্রর হাসি দেখে অনন্ত বুঝে গেল আগের নিলামে সে যে দাম বাড়িয়েছিল সেটার প্রতিশোধ নিল অরেন্দ্র। অরেন্দ্র এবার হাসতে হাসতে অনন্তকে বললেন, অনন্ত দলের দলপতি অনন্ত, তোমাকে অনেক শুভেচ্ছা। এখন তুমি ক্লাস 2 এর হাই লেভেল বিদ্যা হ্যারিকেন চ্যান্টের মালিক। অরেন্দ্রের মুখে এই শুভেচ্ছা বার্তা শুনে অনন্ত রাগে পাগল হয়ে গেলেন। তিনি নিজেও একটু আগে অরেন্দ্রর সাথে এটাই করেছেন, অথচ এবার নিজের হার মেনে নিতে কষ্ট হচ্ছে। শুভেচ্ছার জবাবে অনন্ত বললেন, অরেন্দ্র, তোমার এই আচরণ সারা জীবন মনে থাকবে। সময় এলে ঠিক এর জবাব দেব আমি তোমাকে, একটু অপেক্ষা করো। কথা বলে অনন্ত সৌরিনীর দিকে চিৎকার করে বলল, নিলাম কি শেষ হলো, নাকি আরো দাম হাঁকাবে কেউ? নিলামের দাম বেড়ে যাওয়ায় অনন্ত রাগে ফুঁসে উঠলেন, কিন্তু তাতে সৌরিনীর কিছুই যায় আসে না। তারপর আগের মতন কাঠের হাতুড়ি দিয়ে টেবিলে ঠক ঠক করে বলল, অনন্ত দলের দলপতি ধ্রুপদ অনন্ত এখন হারিকেন চ্যান্টের মালিক। তাকে অনেক অভিনন্দন। বিক্রমের বাবা অরেন্দ্র একটু বেশি স্বর্ণমুদ্রা দিয়ে অমৃতধারা কিনতে হলো বলে বিরক্ত হচ্ছেন, তবু অনন্তকে দিয়ে চূড়ান্ত দামে হ্যারিকেন চ্যান্ট কিনিয়ে তিনি বেশ শান্তি পেলেন। নিলাম শেষ হওয়ার পরে বিক্রম আবার পরীক্ষা নিরীক্ষা কক্ষতে গিয়ে অপেক্ষা করতে লাগল। বিক্রম টের পেল 2-3 জন লোক এই ঘরে ঢুকছে। সে তাড়াতাড়ি নিজের চেহারার মুখোশ আর ছদ্মবেশ ঠিক করে নিল। এবার কেউ খিলখিল করে হাসতে হাসতে বিক্রমকে জিজ্ঞেস করল, আপনি অমৃতধারার মালিক? আপনাকে আগে তো কখনো মেসিডোরিয়া শহরে দেখিনি। বিক্রম পেছনে ফেরার আগে দেখে নিল তার মুখোশ ঠিকঠাক আছে কিনা। সে পিছনে ফিরে দেখল চোখ ধাঁধিয়ে দেওয়া লাল রঙের জামা পরা সৌরিনী, অর্থাৎ এতক্ষণ যে নিলাম পরিচালনা করছিল সে বিক্রমের সাথে কথা বলছে। বিক্রম সৌরিনীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় আংটির ভিতর থেকে বিদুর বলে উঠলেন, আমরা এখানে একটা কাজ করতে এসেছি, ভুলে গেলে? সৌরিনীকে হাঁ করে দেখা শেষ হয়ে গিয়ে থাকলে দয়া করে এবার কাজের কথা বলা যাক। বিদুরের কথা শুনে বিক্রম সৌরিনীর প্রশ্নে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। মুখোশ পরা বিক্রমের কণ্ঠ হিসেবে বিদুর বললেন, হ্যাঁ, আমি অমৃতধারার মালিক। আপনার সাহায্যেই অমৃতধারা এত ভালোভাবে নিলাম হয়েছে, সেই জন্য মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এবার স্বর্ণমুদ্রার ব্যাপারে কথা বলি চলুন। বিক্রমের কথা শুনে সৌরিনী অবাক হয়ে গেল। সবাই বলে সৌরিনীর রূপে কোনো জাদু শক্তি আছে। সাধারণত তার রূপের মোহে সবাই কথা বলতে ভুলে যায়, কিন্তু এই ছদ্মবেশীর উপর তো তার রূপের কোনো প্রভাবই পড়ছে না। এটা সৌরিনীকে সত্যি অবাক করল। সৌরিনী আবার মুচকি হেসে বলল, স্বর্ণমুদ্রা নিয়ে চিন্তা করবেন না, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অমৃতধারার ব্যাপারে কিছু কাগজ, দলিল ইত্যাদি বানানো বাকি আছে। মুখোশে ঢাকা বিক্রমকে দেখা সৌরিনী বারবার ভাবল, কে ইনি, কোথা থেকে এসেছেন, আর মুখে মুখোশ লাগিয়ে রেখেছে কেন? চেষ্টা করেও সৌরিনী বিক্রমের ব্যাপারে কিচ্ছু জানতে পারল না, তাই সোজাসুজি জিজ্ঞেস করল, আমি আজ পর্যন্ত এরকম কোনো বৈদ্যকে দেখিনি যার নিজের কোনো পরিচয় নেই। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? সৌরিনীর আচমকা প্রশ্ন শুনে বিক্রম একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে একটু রাগী আওয়াজে বললেন, আমি স্বর্ণমুদ্রার জন্য যেচে এখানে এসেছি মানে এই নয় যে এখানে আমার পরিচয়, ঠিকুজি, কুষ্টি সব খুলে বসে যেতে হবে। দরবার নিলাম ঘরে তো যে কেউ আসতে পারে, তার জন্য কি তাকে পরিচয়পত্র দিতে হবে?
বিক্রমের কথা শুনে সৌরিনী বুঝে গেল এ নিজের ব্যাপারে কিছুই বলতে চায় না। সৌরিনী এবার শান্ত গলায় বলল, কোনো ব্যাপার না, আমি তো শুধু আপনার নাম জানতে চাইছিলাম। আপনি না বলতে চাইলে কোনো সমস্যা নেই, আমি আপনাকে জোর করব না। সৌরিনীর সাথে এই রকম অহেতুক বাজে ব্যবহার করে বিক্রমের খারাপ লাগলো। কে জানতো ভবিষ্যতে একদিন বিক্রমের এই সৌরিনীর সাহায্যের ভীষণ দরকার পড়বে। আমার সৌরিনীকে বুঝতে হবে, মেয়েটা শুধু সুন্দরীই নয়, প্রচণ্ড বুদ্ধিমতীও। সে যেভাবে বুদ্ধি দিয়ে নিলাম পরিচালনা করলো, দেখে মনে হলো সে যদি রাস্তার একটা সামান্য পাথরও নিলামে তোলে, সেটা মুহূর্তের মধ্যে আকাশ ছোঁয়া দাম নিয়ে কেউ কিনে নেবে। সে বুঝল যে সৌরিনী মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছ থেকে সব কথা বের করতে চায়। বিদুর খুব চালাকি করে সৌরিনী আর চরক গুরুর প্রশ্নের উত্তর দিয়েছেন। বিদুর না থাকলে সে এই যাত্রায় সৌরিনীর প্রশ্নের জালে ভালোভাবেই ফেঁসে যেতে পারত। এতক্ষণ চালাকি করার চেষ্টা করে সৌরিনী বুঝল বিক্রমকে টলানো যাবে না। সৌরিনী নিজের কাছে রাখা একটা ক্রিস্টাল কার্ড বের করল। সেখানে দরবার পরিবারের নিশান আঁকা ছিল। সেটা দিতে গিয়ে সৌরিনী বলল, ঠিক আছে, আপনি আমাকে না হয় নাই বললেন নিজের ব্যাপারে, তবে এই ক্রিস্টাল কার্ড নিজের কাছে রেখে দিন। এটা দরবার নিলাম মহলের ভিআইপি কার্ড। এই কার্ড দেখিয়ে আপনি মার্কাসের যে কোনো দরবার নিলাম মহল থেকে জিনিস কিনতে পারবেন। জিনিসপত্র কিনতে হলে সাধারণত 5% কর দিতে হয়, আর এটা দেখালে মাত্র 2% কর দিতে হবে। সৌরিনীর কাছ থেকে ভিআইপি কার্ডের কথা শুনে বিক্রম চুপচাপ সেটা নিয়ে নিল। সে জানত এক না একদিন এই কার্ড তার কাজে লাগবে। বিক্রম কার্ড নেওয়ার জন্য নিজের হাত এগিয়ে দিল। সৌরিনী বিক্রমের হাত দেখে এবার মনে মনে বলল, এই মুখোশ পরা লোকটার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল কোনো বয়স্ক লোক, কিন্তু হাত দেখে তো তেমন মনে হচ্ছে না। হাত দেখে তো একদমই কম বয়সী ছেলে মনে হচ্ছে। কি লুকাচ্ছে ছেলেটা? কে আছে এই মুখোশের পিছনে? এবার ঘরের মধ্যে আরেকটি মেয়ে এসে সৌরিনীর হাতে একটা সবুজ রঙের কার্ড দিল। সৌরিনী সেটা বিক্রমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এটার মধ্যে আপনার অমৃতধারা বিক্রির সব স্বর্ণমুদ্রা রয়েছে, প্রায় 40,000 স্বর্ণমুদ্রা। বাকি স্বর্ণমুদ্রা নিলামের 2% কর হিসেবে কেটে নেওয়া হয়েছে। কার্ডটা হাতে নিতেই বিক্রমের সব চিন্তা শেষ হয়ে গেল। সে মনে মনে বলল, আমি তো ভাবতেই পারছি না, একলব্য হওয়ার জন্য আমার যত স্বর্ণমুদ্রা দরকার তার সবটা এই কার্ডে আছে। আজ সত্যি দিনটা খুব ভালো। বিক্রমের যা দরকার ছিল তা সে পেয়ে গেছে, তাই তার ওখানে দাঁড়িয়ে থাকার আর কোনো মানে রইল না। তখনই সে সৌরিনীকে জিজ্ঞেস করল, ঠিক আছে, ধন্যবাদ, আমি কি এবার আসতে পারি? সৌরিনী হাসতে হাসতে বলল, হ্যাঁ অবশ্যই, আর পরের বার কিছু নিলাম করতে হলে আমার কথা মনে রাখবেন, কেমন? আসুন তাহলে। বিক্রম দরবার নিলাম মহল থেকে বেরিয়ে গেল। সে যখন ভিড়ের মধ্যে মিশে গেল, তখন সৌরিনীর মিষ্টি হাসিও মুহূর্তে মিলিয়ে গেল। সে গম্ভীর মুখ নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। এবার ওই পরীক্ষা নিরীক্ষা কক্ষে চরক গুরু প্রবেশ করার সাথেই সৌরিনী জিজ্ঞেস করল, গুরুদেব, আপনার কি মনে হয় এই মুখোশ পরা লোকটা সত্যি কোনো ভালো চিকিৎসক? এ কথা শুনে চরক গুরু বললেন, হ্যাঁ অবশ্যই, এতে কোনো সন্দেহই নেই। এই মুখোশ পরা লোকটা যেই হোক, ইনি ভালো চিকিৎসক। আমি তো বলবো আমার থেকেও ভালো চিকিৎসক। ইনি যে অমৃতধারা বানিয়েছেন, এত ভালো আমিও বানাতে পারবো না। সৌরিনী একটা রহস্যে ভরা হাসি হেসে বলল, আপনি যদি এই বিশেষ অমৃতধারা বানানোর ফর্মুলা পেয়ে যান, তাহলে কি এরকম বানাতে পারবেন? সৌরিনীর মুখ থেকে এমন কথা শুনে চরক গুরু চমকে উঠলেন। তখনই রাগ করে বললেন, একটা ঔষধির ফর্মুলা একজন হাকিমের কাছে তার প্রাণের চাইতেও প্রিয়। তুমি এরকম ভাবলেই বা কি করে? আর তাছাড়া এইরকম একজন মানুষ, যার ব্যাপারে আমরা কিছুই জানি না, তার কাছ থেকে ফর্মুলা জোগাড় করবার কথা ভাবা দরবার পরিবারের জন্য ঠিক নয়। চরক গুরু পুরনো যুগের একটা ঘটনা মনে করতে করতে বললেন, তবে বলি শোনো, বহু বছর আগে ওহান সাম্রাজ্যে দরবার পরিবারের মতনই এক শক্তিশালী পরিবার ছিল। তারা বালি নামের এক হাকিমের কাছ থেকে জোর জবরদস্তি এক ঔষধির ফর্মুলা পাওয়ার চেষ্টা করেছিল। তারা নিজেদের ক্ষমতার মোহে অন্ধ হয়ে বালিকে অপমান করে। তারপর তার বদলা নিতে বালি কিছু শক্তিশালী লোককে তাদের বাড়িতে পাঠায়, আর সেই পরিবারকে ধ্বংস করে দেয়। গুরু যখন এই গল্প শোনাচ্ছিলেন, সৌরিনী তার চোখে তাকিয়ে বুঝল গুরু সম্ভবত খুব কাছ থেকে এসব হতে দেখেছেন। পরিস্থিতি বুঝে সৌরিনী এবার শান্ত স্বরে বলল, আমি জানি এই গল্প। সৌরিনীকে তাই এভাবে না বুঝে শুনে যা খুশি বলতে বারণ করলেন চরক গুরু। তারপর তিনি আরো বললেন,
এই রকম উল্টোপাল্টা কাণ্ড করার ব্যাপারে কেন ভাবছো? হতে পারে তোমার পরিবার অনেক শক্তিশালী, কিন্তু শক্তি সব সময় কাজে আসে না। একজন রহস্যময় বৈদ্যকে ঘাঁটানো একদম ঠিক নয়। এদের সাথে বন্ধুত্ব রাখলে নিলামের জন্য ভালো ভালো ঔষধি বানিয়ে পাঠাবে। তোমার ব্যবসা বাড়বে আর তারও লাভ হবে। চরক গুরুর কথা শুনে সৌরিণী চিন্তায় পড়ে গেল। চরক গুরুকে এত বিচলিত আর উদ্বিগ্ন দেখে সৌরিণী একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের চেয়ার থেকে উঠতে উঠতে বলল, চরক গুরু, এ আপনি কি বলছেন? আপনার মনে হয় আমি এই ধরনের কোনো কাজ করব? সৌরিণীর মুখ থেকে এই কথাগুলো শুনে চরক গুরু একটু স্বস্তি পেলেন। তারপর দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বললেন, আশা করছি তুমি যা বলছো সেটাই সত্যি। আমি তো শুধু বলছিলাম মেসিডোরিয়া শহরে এই ঘটনা আগেও হয়েছে। চরক গুরু চুপ করে গেলেন ঠিকই, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন। সৌরিণী যদি কোনো ভুল করে বসে তাহলে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। চরক গুরুর কথা শুনে সৌরিণী চিন্তায় পড়ে গেল। যদিও তার সুন্দর মুখের ভাব দেখে কখনোই বোঝা যায় না যে সে আসলে কার ব্যাপারে ঠিক কি ভাবছে। মাঝে মাঝে তার সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকে গভীর রহস্য। বিক্রম নিলাম ঘর থেকে বেরিয়ে সোজা বাজারে চলে গেল। তারপর সেখান থেকে দরকারি জড়িবুটি কিনে সৌর্য মহলে ফিরে এলো। মহলে পৌঁছেই নিজের ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল, আর তার কাছে যা যা জিনিস ছিল সব আলমারিতে রেখে দিল। তারপর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, আপাতত যত জিনিস কিনেছি তা দিয়ে আগামী 8 মাস ট্রেনিং চলতে পারবে। এই ভেবে সে খুব আশ্বস্ত হল। সারাদিনের ধকলে বিক্রম খুবই ক্লান্ত হয়ে পড়েছে। সে তার বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল। ঠিক তখনই শুনতে পেল তার ঘরের দিকে কেউ আসছে। বিক্রম জোরে জোরে ডাকল, ইরা, দরজায় কি তুই আছিস? কিরে, জবাব দে। দরজার ওপার থেকে কোনো সাড়া না পেয়ে বিক্রম দরজা খুলে অবাক হয়ে গেল। সেই অবাক গলায় বলল, বাবা, তুমি এখন এখানে? তোমার কি কিছু দরকার? আমাকে নিচে ডেকে নিতে পারতে, এখানে কষ্ট করে কেন এলে? ছেলেকে এত ইতস্তত দেখে অরেন্দ্র বিক্রমের মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে দেখে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? আমি আমার ছেলের সাথে একটু দেখা করতে আসতে পারি না? বিক্রম কিছু বলার আগে অরেন্দ্র আবার বললেন, আমি জানি গত 2 মাস ধরে তুমি আমার কাছ থেকে নিজেকে লুকোতে চেষ্টা করছো। আমি জানি তুমি আমার কাছ থেকে কিচ্ছু চাও না, কিন্তু বাবা হিসেবে আমার তো কিছু কর্তব্য আছে, তাই না? অরেন্দ্র এবার বিক্রমের কাঁধে হাত রেখে তার ঘরের বিছানায় বসে পড়ল। অরেন্দ্র আবার বললেন, তুমি আজও নিজেকে দোষারোপ করো। যদি রিয়া সম্পর্ক ভেঙে দিতে চায় সেটা তার দুর্ভাগ্য। আমি তোমাকে কারোর থেকে কম মনে করি না, আর আমি জানি একদিন তুমি সবাইকে ভুল প্রমাণিত করবেই। বাবার কথাগুলো শুনে বিক্রমের মন অনেকটা শান্ত হয়ে গেল। বিক্রম বাবাকে উত্তর দিল, হ্যাঁ বাবা, 3 বছর পরে আমি রিয়ার সাথে যুদ্ধ করবই। এই সৌর্য মহলের সম্মান আমি রক্ষা করবই। আমি প্রমাণ করে দেব যে আমি কারোর থেকে কম নই। কথা বলে সে তার বাবার মুখের দিকে তাকালো। সে দেখল তার বাবার চেহারায় খুশির ঝলক, কিন্তু তবু তার কপালে চিন্তার ভাঁজ। বাবাকে চিন্তিত দেখে বিক্রম মনে মনে বলল, বাবা পরিষ্কার করে না বললেও আমি জানি এটা আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। রিয়ার সাথে লড়াই করা সহজ হবে না। জনক দলের হবু নেত্রী কোনোভাবেই দুর্বল নয়। বিক্রম হালকা হেসে বাবাকে বলল, বাবা, আমি জানি আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ছেলের কথা শুনে অরেন্দ্র খুব খুশি হলেন। এবার বললেন, তুমি একদম আমার মতন। অরেন্দ্র এবার বিক্রমের চোখে চোখ রেখে বললেন, বিক্রম, এখন তো শুধু সেই দিনের অপেক্ষা করছি যেদিন রিয়ার পুরো পরিবার ক্ষমা চাইতে আমার কাছে এসে অনুনয় বিনয় করবে। বাবার কথা শুনে বিক্রম বাবাকে ভরসা দিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিক্রমের সাথে কথা বলে অরেন্দ্র ঘরের বাইরে বেরিয়ে যেতে গিয়ে বললেন, আরে হেই দেখো, কথায় কথায় যে কাজের জন্য এসেছিলাম সেটাই করতে ভুলে গেছি। তখন অরেন্দ্র নিজের পকেট থেকে সবুজ রঙের শিশি বের করে বললেন, এটা দিতে এসেছিলাম। এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। শিশিটা দেখে বিক্রম বুঝল বাবা তার জন্য কি নিয়ে এসেছে। কিন্তু বিক্রমের এমন অবস্থা যে এটা দেখে সে হাসতেও পারছে না আর উচ্ছ্বাসও প্রকাশ করতে পারছে না।
তার বাবা তার জন্য নিলাম ঘর থেকে অমৃতধারা কিনে নিয়ে এসেছে। সব কিছু জেনে শুনে সে এমন ভাব করলো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বিক্রম জিজ্ঞেস করল, বাবা, এটা কি জিনিস? অরেন্দ্র বলতে শুরু করলেন, অমৃতধারা। এর নাম অমৃতধারা বিক্রম। আমি আজকেই তোমার জন্য কিনলাম। এর বিশেষত্ব হলো এটা তোমার শক্তি দ্রুত বাড়াতে সাহায্য করবে। প্রশিক্ষণের পর স্নানের জলে কয়েক ফোঁটা ব্যবহার করলে তোমার চোট সারিয়ে দেবে আর মাংসপেশি শক্ত করে তুলবে। বিক্রম আবার শিশিটা হাতে নিয়ে কিছু যেন জানে না এমন একটা ভাব করে বলল, এটা কিনতে আপনি অনেক স্বর্ণমুদ্রা খরচ করেছেন, তাই না? অরেন্দ্র হাসি মুখে বললেন, 40,000 স্বর্ণমুদ্রা। বিক্রম এবার অবাক হওয়ার ভান করল। এবার অরেন্দ্র বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু তোমার জন্য উপকারী হলে যত দামই হোক আমার কাছে কিচ্ছু এসে যায় না, কারণ তুমি তো আমার আসল সম্পদ। বিক্রম অবাক গলায় বলল, শুধুমাত্র অমৃতধারা কেনার জন্য তুমি 40,000 স্বর্ণমুদ্রা খরচা করে ফেললে? এটা দলের অন্য লোকেরা জানলে তোমার সাথে তারা ঝামেলা করবে। বিক্রমকে বাবার জন্য চিন্তিত দেখে অরেন্দ্র শান্ত গলায় বললেন, বিক্রম, তোমাকে এসব ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি ভুলে যেও না, আমি সৌর্য দলের প্রধান। খুব বেশি হলে সবাই কিছুদিনের জন্য একটু রাগ করবে, তার থেকে বেশি ওনারা আর কিছুই করতে পারবেন না। তাকে তার বাবা এত ভালোবাসে দেখে বিক্রম বাবাকে আশ্বাস দিয়ে বলল, বাবা, আমার উপর ভরসা রাখো। আমি কথা দিচ্ছি সব অপমান আর রাগের জবাব আমি সামনের বছর যুব অভিষেক অনুষ্ঠানের দিনে লড়াই করে উত্তর দেব। ছেলের আত্মবিশ্বাস দেখে তিনি হাসি মুখে বললেন, তোমার এই আত্মবিশ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। 3 বছর আগের বিক্রমকে আমি আবার ফিরে পেতে চাই। যাই হোক, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আর বাবার কাছে সাহায্য চাইতে গিয়ে বেশি ভেবো না। কথাবার্তা বলে অরেন্দ্র নিচতলার সভাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই একতলা থেকে হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নিচের ঝামেলার আওয়াজ বিক্রমের ঘর অবধি চলে এলো। অরেন্দ্রর মুখে চিন্তার ভাব ফুটে উঠল। বিক্রম ও বাবার মুখটা দেখে চিন্তায় পড়ে গেল। এই আওয়াজ শুনে অরেন্দ্র বললেন, এই দেখো, 40,000 স্বর্ণমুদ্রা কেন খরচ করলাম সেটা নিয়ে ঝগড়া করতে চলে এসেছে লোকজন। যদিও বিক্রমের বাবার মুখে কোনো চিন্তার ছাপ নেই, তাও বিক্রম বলল, বাবা, আমি আপনার সাথে যাই। বিক্রমকে চিন্তা করতে দেখে অরেন্দ্র বললেন, না না বিক্রম, যা হবে আমি সামলে নেব। বিক্রমের বাবা ঝামেলা সামলাতে নিচে চলে গেলেন। এদিকে ঘরে গিয়ে বিক্রম অমৃতধারার শিশিটা সাবধানে রেখে দিল। খেয়াল করলো ঘরের কোনায় দেওয়ালের পিছনে কেউ একটা লুকিয়ে আছে। বিক্রম ছায়া দেখে লুকিয়ে থাকা মানুষটাকে চিনতে পেরে বলল, ইরা, তোর কি লুকিয়ে লুকিয়ে লোকের কথা শুনতে ভালো লাগে? বিক্রমের আওয়াজ শুনে ইরা দেওয়ালের পিছন থেকে সামনে চলে এলো। ইরা একটা চেয়ার টেনে খাটের পাশে বসে বিক্রমকে জিজ্ঞেস করল, দুপুর থেকে তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তুই কাউকে কিছু না বলে কোথায় উধাও হয়ে গিয়েছিলি? বিক্রম ইরার থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, কই না তো, কোথাও যায়নি তো, একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম, একটু এদিক ওদিক হাঁটছিলাম আর কি। বিক্রমের জবাব দেওয়ার ভাব দেখে ইরার একটু সন্দেহ হলো। তারপর বিক্রমের জামার সুগন্ধ তার নাকে এলো। সে গন্ধ শুঁকতে শুঁকতে বলল, আচ্ছা, বেড়াতে গিয়েছিলি ভালো কথা, কিন্তু আমাকে বলতো, তোর গা থেকে মেয়েদের সুগন্ধির গন্ধ আসছে কেন? এই কথা শুনে বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হকচকিয়ে গিয়ে কাশতে শুরু করলো। তারপর কোনো মতে কাশি থামিয়ে বলল, কি বাজে বকছিস, আমার গা থেকে কেন মেয়েদের সুগন্ধির গন্ধ আসতে যাবে? বিক্রমের কথা শুনে ইরা এবার জোরে হেসে ফেলল। তারপরে কোনো মতে হাসি থামিয়ে বলল, হ্যাঁ রে, একটু আগে শুনলাম যে তুই জনকদলকে হারানোর কথা ভাবছিস। আমার কথা ভুলে যাস না কিন্তু। তোর যে কোনো দরকার হলে আমাকে অবশ্যই বলবি, বুঝলি? আমি সব সময় তোকে সাহায্য করতে চাই। এটা সত্যি যে ইরা সব সময় তাকে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করে। সে বিক্রমের জন্য সারা দিন চিন্তা করতে থাকে। বিক্রম ইরার চিন্তা দেখে হেসে ফেলল। তারপর এক দৃষ্টে ইরার সুন্দর মুখের দিকে চেয়ে রইল। ইরা বিক্রমকে জিজ্ঞেস করল, এত মন দিয়ে কি দেখছিস? বিক্রম উত্তর দিল, কিছু না, তোর চোখে আমার জন্য কত চিন্তা রয়েছে সেটা দেখছি শুধু। ইরা বিক্রমকে বলল, আমার কি মনে হয় জানিস তো, ওই জনক দলের রিয়ার ট্রেনার আছে না, অধীরা, সেই রিয়ার মাথাটা খাচ্ছে। নইলে রিয়ার হঠাৎ এমন কথা মাথায় এলো কেন? আমি ওই ট্রেনারের নামে অনেক গল্প শুনেছি। সবাই বলে সে নাকি খুব ভালো ট্রেনার,
কিন্তু আমার সেরকম কিছু মনে হয় না। ইরা এবার প্রজাপতির মতন ঘরের এখান থেকে ওখানে হাঁটতে হাঁটতে নানা রকম কথা বলছে, কিন্তু বিক্রম এতই ক্লান্ত ছিল যে সে ইরার কথা খুব একটা পাত্তা না দিয়ে বলল, ইরা, অনেক রাত হয়ে গেছে, তুই ঘরে গিয়ে ঘুমো, আমারও ঘুম পেয়েছে। ইরার ইচ্ছে না থাকলেও বিক্রমের কথা মেনে নিয়ে সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর একতলার দিকে পা বাড়ালো। ইরা নিজের ঘরের দিকে যেতে গিয়ে শুনল সভাঘরে অমৃতধারা কিনতে গিয়ে অরেন্দ্র 40,000 স্বর্ণ মুদ্রা খরচ করেছে, সেই নিয়ে ঝামেলা হচ্ছে। ইরা ঝামেলা কেন হচ্ছে দেখতে গিয়ে বিক্রমের ঘর থেকে বেরিয়ে এলো। উপর থেকে এই ঝামেলার আওয়াজ শোনা যাচ্ছিল। সভাঘরের কাছে এসে দরজায় কান লাগিয়ে সে মন দিয়ে সবকিছু শুনল। সবকিছু মন দিয়ে শুনে বুঝে গেল অরেন্দ্র টাকা খরচ করা নিয়ে লোকজন বিরক্ত। ইরা মনে মনে বলল, ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্য অরেন্দ্র আঙ্কেলকে এরা বিরক্ত করতে চলে এসেছে। সাথে সাথে ইরা নিজের হাত উপরে ওঠালো। সে হাত ঘুরিয়ে জাদু করল, আর তার হাতে একটা পার্পল গোল্ড কার্ড যেন হাওয়ার ভিতর থেকে আবির্ভূত হলো। ওহান সাম্রাজ্যে এই কার্ডকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার সমান দামি বলে মনে করা হয়। ইরা ওই আলোচনার দিকে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে গেল। হাতে কার্ডটা নিয়ে সেটা দোলাতে দোলাতে সে সভাঘরের ভিতরে এলো। সাথে সাথে সভাঘরে উপস্থিত সবাই ওই কার্ডের দিকে তাকালো। সবাই এবার অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরা কি বলতে চায় সেটা শোনার জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। নিজের হাতে পার্পল গোল্ড কার্ড দোলাতে দোলাতে ইরা বলল, সবাই চুপ করুন, অরেন্দ্র আঙ্কালকে কেউ আর একটা কথাও বলবেন না। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি। এই নিন পার্পল গোল্ড কার্ড। আপনারা সবাই জানেন যে এই কার্ড 1 লাখ স্বর্ণ মুদ্রার সমান। অরেন্দ্র আঙ্কেল যত টাকা অমৃতধারা কিনতে খরচ করেছেন তার থেকে অনেক বেশি আছে এতে, তাই সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। ইরার মুখের ভাব দেখে দলের সব বয়স্ক লোকজন চুপ করে গেল। তারা সবাই হতবাক। তারপর ইরা আবার বলতে শুরু করলো, আশা করছি আপনারা আর অরেন্দ্র আঙ্কালকে বিরক্ত করবেন না। ইরা যা বলল তারপর আর কেউ কিচ্ছু বলতে পারল না। ইরা তার পার্পল গোল্ড কার্ডের মাধ্যমে সেই সমস্ত লোকের গোলমালের জবাব দিয়েছিল। তারপর ইরা সেখান থেকে চলে গেল। সময় কেটে গেল। একদিন ভোরবেলা বনের সবুজ প্রান্তরের মধ্যে কারোর চিৎকারের আওয়াজ শোনা গেল, অকটেন ব্লাস্ট! ঘন বনের মধ্যে এবড়ো খেবড়ো পাথর আর কাঁটা ঝোপের মধ্যে বিক্রমের প্রশিক্ষণ চলছে। শহর থেকে দূরে অনেক কাঁটা ভরা গাছগাছালি থাকা সত্ত্বেও বিক্রম শরীরের সব শক্তি দিয়ে প্রশিক্ষণ পূর্ণ উদ্যমে চলছে। বিক্রমের মধ্যে নতুন কিছু শেখার এই আগুন এর আগে কখনো দেখা যায়নি। সে চোখের পলকেই এখান থেকে ওখানে অদৃশ্য হয়ে যেতে পারছে। পরের মুহূর্তে প্রশিক্ষণ চলাকালীন বিক্রম নিজের গতি সামলাতে পারল না। হঠাৎ সে একখানা গাছের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার কাঁধের সাথে একটা গাছের ধাক্কা লাগলো। তখন দেখা গেল গাছের মাঝখানে চড়চড় করে একটা ফাটল দেখা গেল। ধাক্কা লেগে গাছের একটা অংশ ভেঙে বিক্রমের উপর আছড়ে পড়তে যাচ্ছিল। বিক্রম কোনো রকমে নিজের পা সরিয়ে নিয়ে নিজেকে বাঁচালো। গাছটা দড়াম করে নিচে পড়ে ভেঙে চুরে গেল। গাছটা পড়ে যাওয়ার পর বিক্রমের মুখে হাসি ফুটে উঠল। আসলে সে অকটেন ব্লাস্ট পদ্ধতি ব্যবহার করছিল। নিলামের পর থেকে কেটে গেছে 3 মাস। এই 3 মাস সেই পদ্ধতির প্রশিক্ষণ করছিল। আজ এতদিন পরে সে সফল হতে পারল। আসলে অকটেন ব্লাস্ট ক্লাস 2 টেকনিক, কিন্তু এটি ক্লাস 2 এর একটি উচ্চ স্তরের বিদ্যা। এটা এমন এক যুদ্ধ পদ্ধতি যা দিয়ে ক্লাস 3 টেকনিককেও টক্কর দেওয়া যায়। সঠিকভাবে এই টেকনিক ব্যবহার করলে বিক্রম 6টা শক্তিচক্র নিয়েও 8 শক্তিচক্র পাওয়া কোনো ব্যক্তির সাথে লড়াই করতে পারবে। শক্তিচক্র যত বাড়ে একজন মানুষের পক্ষে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করা ততই কঠিন হয়ে ওঠে, কিন্তু বিক্রমের ক্ষেত্রে তা হয়নি। নিলামের পর থেকে বিক্রম প্রায় 3 মাসের জন্যে তার আচার্যর কাছ থেকে কঠিন প্রশিক্ষণ নেওয়ার জন্য বনে চলে গিয়েছিল। এখন সে 5ম থেকে এগিয়ে 6খানা শক্তিচক্র পেয়ে গিয়েছে। যদিও বিক্রম এবার একটা মাত্র শক্তিচক্র পেতে 3 মাস লাগিয়েছে। 4র্থ আর 5ম শক্তিচক্র পেতে তার মাত্র 2 মাস সময় লেগেছিল। ছোটবেলায় সে যে সময়ের ব্যবধানে শক্তিচক্র পাচ্ছিল, 3 বছর পরে আজ সে তার থেকেও অনেক দ্রুত শক্তিচক্র পাচ্ছে। বিক্রম নিজেকে নিয়ে সত্যি খুশি। অকটেন ব্লাস্ট টেকনিক ব্যবহার করার পর বিক্রমকে দেখে মনে হচ্ছে কেউ তার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। তার শরীরের মাংসপেশিতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার একমাত্র হাতের মাংসপেশি ফুলে উঠেছে। আগের থেকে শক্তিশালী আর সুন্দর দেখতে লাগছে। বিক্রমের সমস্ত শরীরে অসহ্য ব্যথা। সে ক্লান্তিতে প্রায় ঘুমিয়ে পড়ার অবস্থা। বিক্রম নিজের পেশি টিপে টিপে দেখছে। তার পেশিগুলো টান টান হয়েছে, কিন্তু তখন সে দেখল তার কাঁধে একটা বড় সড়ো চোটের নিশান। বিক্রম সেখানে হাত দিয়ে বলল, এটা তো হওয়ারই ছিল।
অকটেন ব্লাস্ট টেকনিক সত্যিই কোনো শক্তিশালী যোদ্ধার মোকাবিলা করার জন্য দরকার। কঠোর প্রশিক্ষণের পরে বিক্রমের শরীর ধীরে ধীরে একটু ধাতস্থ হলো, কিন্তু তার শরীর এখন এত ক্লান্ত যে সে একটা আঙুলও তুলতে পারছে না। বিক্রমের ষষ্ঠ শক্তিচক্র দিয়ে সে কেবল একবারই অকটেন ব্লাস্ট ব্যবহার করতে পারল, আর ব্যবহার করার পর তার শরীরে লড়াই করার শক্তি আর থাকে না। ক্লান্তিতে বিক্রম ঘাসের উপরেই শুয়ে পড়ল। সে ঘুমিয়েও পড়ল। সে যখন চোখ খুলল, আকাশে তখন ঘন কালো মেঘ আর ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ায় তার চুল উড়ছে। যখন সে মাটিতে শুয়েছিল তখন তার শরীরের মাংসপেশির ব্যথা নিরাময় হচ্ছিল। সে গত বেশ কিছুদিন অমৃতধারা যে পরিমাণে ব্যবহার করেছিল তার প্রভাব এখনও রয়ে গেছে। এখন তার শরীর আগের থেকে বেশি শক্তিশালী। বিক্রমের শরীর ধীরে ধীরে যেন প্রাণ ফিরে পেল। সে একটা দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বিদুরকে জিজ্ঞেস করল, আচার্য, আমাকে সপ্তম শক্তিচক্র পাওয়ার জন্য আর কতদিন এই কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে? বিক্রম তাড়াতাড়ি সপ্তম শক্তিচক্র পেতে চাইছে, যাতে এবার সে সৌর্য দলের প্রাঙ্গণে অভ্যাস করতে পারে। সেখান থেকে বিক্রম কিছু জিনিস শিখতে চাইছে, যদিও সেখানে যেসব বিদ্যা শেখানো হয় তার অধিকাংশই লো লেভেলের। তাও সে ওই টেকনিক শিখতে চাইছে। বিদুর বিক্রমের পিছনে বড় পাথরের ওপরে ধ্যানের মুদ্রায় বসেছিলেন। ঝোড়ো হাওয়া তার মুখে লাগতেই তিনি চোখ খুললেন। এত সুন্দর ঠান্ডা বাতাসে মন ভরে বড় বড় শ্বাস নিলেন। তিনি এই আবহাওয়া বেশ উপভোগ করছেন। তিনি চোখ খুলে দেখলেন বিক্রম প্রশিক্ষণের সময় একটা বিশাল বড় মোটা গাছকে ভেঙে চুরে একেবারে একসা করেছে। বিদুর হাসি মুখে বললেন, দারুণ দারুণ, আমি যতটা আশা করেছিলাম তুমি তো তার থেকেও বেশি ভালো করেছো। আশা করি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে সফল হবে। আমি ভেবেছিলাম প্রশিক্ষণের সময় যতই অমৃতধারা ব্যবহার করো না কেন, সপ্তম শক্তিচক্র পেতে হলে কমপক্ষে 1 বছর সময় তোমার লাগবেই। কিন্তু তুমি যেভাবে পরিশ্রম করছো, এভাবে চলতে থাকলে 2-3 মাসের মধ্যেই সপ্তম শক্তিচক্র পেয়ে যেতে পারো। আচার্যর মুখে এমন কথা শুনে বিক্রমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এখন বিক্রম শুধু জানতে চায় তার শক্তি কমে যাওয়ায় তার নিজের দলেরই যেসব লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, এবার তার শক্তি দেখে তারা কি বলবে। যখন তার বাগদত্তা রিয়া জনকের সাথে 3 বছর পরে তার লড়াই হবে, তা শুধু রিয়াকেই শিক্ষা দেবে না, এত বছর ধরে যারা উঠতে বসতে বিক্রমকে খোঁটা দিচ্ছিল তাদের মুখও বন্ধ হবে। এইসব ভাবতে ভাবতে বিক্রম মনে মনে বলল, আমি 3 বছর আগেও হয়তো এই চমৎকার করে দেখাতে পারতাম, কিন্তু ভাগ্য তখন আমার পাশে ছিল না। 3 বছর পরে আমি সব অপমানের জবাব নিজের শক্তি দিয়ে দেব। আর রিয়া, রিয়া তুমি তৈরি থাকো, খুব শীঘ্রই লড়াইয়ের ময়দানে তোমাকে হারাবো। এইসব ভেবে বিক্রম জঙ্গল পাহাড়ের মধ্যে রিয়ার নাম চিৎকার করে বলল, রিয়া! আর সমস্ত পাহাড়ে সেই আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকলো। বিক্রমকে এরকম রাগে চিৎকার করতে দেখে বিদুরের মুখে হাসি ফুটে উঠল। তিনি হালকা হেসে বিক্রমকে বললেন, বিক্রম, মানুষের খারাপ সময় চিরদিন থাকে না। যতদূর আমি দেখতে পাচ্ছি তাতে আমি বিশ্বাস করি তুমি নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে একদিন বের করে নিয়ে আসতে পারবে। তোমার মধ্যেও নিজের শক্তি দিয়ে খারাপ সময়কে জয় করে এগিয়ে যাওয়ার প্রতিভা আছে। রিয়ার কথা মনে করে রাগ হচ্ছে কেন বুঝতে পারছি, কিন্তু এই রাগকে মাথায় চড়তে না দিয়ে নিজেকে সামলে নাও। কথা বলতে বলতে বিদুর একটা দীর্ঘশ্বাস ফেলে বিক্রমের কাঁধে হাত রাখলেন। তারপর বললেন, নিজেকে এই পাহাড়ের মতন মজবুত বানাও। এখনো লক্ষ্য অনেক দূরে, অনেকটা পথ অতিক্রম করতে হবে। তাই লক্ষ্য ভ্রষ্ট হয়েও না। তাই সময় নষ্ট না করে আবার অভ্যাস শুরু করো, এগিয়ে যাও। আচার্যর কথা অনুযায়ী বিক্রম আবার নতুন উদ্যমে অভ্যাস শুরু করে। তাকে যে সফল হতেই হবে ভাবে দেখা যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছে, আর তার হাতের কাছেই রাখা আছে অমৃতধারার পাত্র। সে নিজেকে বলল, আজকে আমি সপ্তম শক্তিচক্র পাবই। যদিও বিক্রম প্রচণ্ড উদ্যম নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু সপ্তম শক্তিচক্র পাওয়া সহজ নয়। গত মাসে বিক্রম সপ্তম শক্তিচক্রে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। সে প্রশিক্ষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন হিসেব মতন তার সপ্তম শক্তিচক্র পাওয়ার কথা। বিক্রম এতদিন পরিশ্রম করতে করতে নিজের মনের ভাব কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটা শিখেছে। বিক্রম আর আগের মতন নেই। আজকের প্রশিক্ষণ পর্ব শেষ করে সে নিজের সারা গায়ে অমৃতধারা লাগিয়ে নিল, আর তারপর জলের পাত্রে ডুব দিল। এবারে অমৃতধারা যথারীতি নিজের কাজ করতে শুরু করে দিল। তার পেটের আর পায়ের পেশিগুলো শক্ত হতে থাকলো। মার্কাসে যে কোনো মানুষের প্রথম 3টি শক্তিচক্রকে লো লেভেল মনে করা হয়, 4 থেকে 6টি শক্তিচক্রকে মিড লেভেল মনে করা হয়,
আর 7 থেকে 9টি শক্তিচক্রকে হাই লেভেল মনে করা হয়। যখন কেউ সপ্তম শক্তিচক্র পেয়ে যায়, সেটাকে নবম শক্তিচক্র পাওয়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয়। সপ্তম শক্তিচক্র পেলে 0 থেকে একলব্য উপাধির দিকে বিক্রম পা বাড়াতে পারবে। এত কম সময়ে বিক্রম যদি 0 থেকে একলব্য উপাধি পেতে পারে, তাহলে সেটা হবে এক অসামান্য ঘটনা। বিক্রম শক্তিচক্র পাওয়ার জন্য অমৃতধারার সাহায্য নিচ্ছিল। সেটা ছাড়া শক্তিচক্র বাড়ানো সম্ভব ছিল না। বিক্রম এরপরে স্নান করার জলের পাত্রে ধ্যানে বসে প্রাণায়াম করতে শুরু করল। সে বুঝল যে অমৃতধারা ব্যবহার করলেও সপ্তম শক্তিচক্র পেতে সময় লাগবে। বিদুর বুঝতে পারছিলেন কেন বিক্রম এত চিন্তিত। বিদুর যখন দেখলেন বিক্রম প্রাণায়াম করেও নিজের শক্তির পরিবর্তন অনুভব করতে পারছে না, তখন তিনি জলের পাত্রে অমৃতধারা ঢেলে দিলেন। জলের রং আগের থেকেও গাঢ় সবুজ হয়ে যেতে বিক্রম বুঝল এটা বিদুরের কাজ। 1 ঘন্টা পরে অমৃতধারার জল গাঢ় সবুজ থেকে হলদে হয়ে গেল। বিক্রমের শক্তি বাড়ার সাথে সাথে এবার তার শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তার পেটে 6 প্যাক অ্যাবস দেখা গেল। তার শরীরে নতুন শক্তির জোয়ার এলো। সে নিজের মাংসপেশিগুলোর মধ্যে বিদ্যুতের ঝলক টের পেল। গভীর নিঃশ্বাস নিয়ে এবার সে নিজেকে নিজে বলল, শেষ পর্যন্ত আমি সপ্তম শক্তিচক্র পেয়ে গেছি। বিক্রম অনেকক্ষণ ব্যথা পেটে শুয়ে থাকার পর এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরে থাকা ফোঁটা ফোঁটা জল সূর্যের আলো লেগে ঝলমল করে উঠল। সে পোশাক পরে তৈরি হয়ে নিল। সে নিজেকে বলল, এবার আমি সবার সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবো। হঠাৎ তার ভ্যাকুয়াম হ্যান্ড টেকনিকের ব্যাপারে কিছু কথা মনে পড়ল। সে নিজেকে বলল, আমার কাছে ভ্যাকুয়াম হ্যান্ড বিদ্যা আছে, কিন্তু এটা শুধু সামনের যোদ্ধার রক্ত শুষে নিতে পারে, তাও এমন যোদ্ধার যার শক্তিচক্র আমার চাইতে কম। বিক্রম এইসব ভাবতে ভাবতে দেখলেও একটা উঁচু জায়গায় ফুলদানি রাখা আছে। সে যেই এই বিদ্যা ফুলদানির ওপর প্রয়োগ করল, অমনি আকাশে উড়ে সেটা সেইখানেই বিস্ফোরণ ঘটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিক্রম বুঝল তার কাছে যদি ভ্যাকুয়াম হ্যান্ডের মতো বিপরীত কোনো বিদ্যা জানা থাকতো, তাহলে দুটো বিদ্যা মিলিয়ে আরও শক্তিশালী কিছু করা যেত। তখন তার আংটিতে থাকা বিদুর হাসতে হাসতে বিক্রমের চারিদিক ঘুরতে ঘুরতে বললেন, আরে দারুণ দারুণ, তুমি ভ্যাকুয়াম হ্যান্ডের প্রয়োগ আরও ভালো করে শিখে যাবে। বিদুরের মুখ থেকে প্রশংসা শুনে বিক্রমের মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই একটু হতাশ হয়ে সে বলল, আপনি কি আমাকে আরও কোনো অলৌকিক বিদ্যা শেখাতে পারেন যেটা ভ্যাকুয়াম হ্যান্ডের বিপরীত, যাতে আমি দুটো বিদ্যাই একসাথে ব্যবহার করতে পারি? কথাটা বলে বিক্রম উদাস হয়ে চুপ করে গেল। বিক্রমের মুখে হতাশা দেখে বিদুর বললেন, আরে এরকম উদাস মুখে থেকো না, তুমি তাড়াতাড়ি সবকিছু শিখতে চাও। তুমি এই রকম প্রথম লোক নও যার এই বিপরীত শক্তি একসাথে ব্যবহার করার কথা মনে হয়েছে। আজ পর্যন্ত কেউ দুটো আলাদা বিদ্যাকে মিলিয়ে ব্যবহার করতে পারেনি। বিদুরের কথা শুনে বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করল, আচার্য, আপনার কাছেও এমন কোনো শক্তি বা বিদ্যা কিচ্ছু নেই? এবার বিক্রমের উদাস চেহারা দেখে বিদুর বিক্রমকে নিজের সামনে বসালেন। তারপর বলতে শুরু করলেন, বহুদিন আগে আমি একজনের জন্য একটা ওষুধ বানিয়েছিলাম। তার বদলে আমি তার কাছ থেকে ভ্যাকুয়াম হ্যান্ড বিদ্যা শিখেছিলাম। যদি আমার কাছে তখন ওই ঔষধি বানানোর জ্ঞান না থাকতো, তাহলে আমি এই বিদ্যা শিখতে পারতাম না। এইবার বিদুর বিক্রমের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, আমার কাছে তোমার জন্য একটা জিনিস আছে। দু চোখ বন্ধ করে ধ্যানে বসে পড়ো দেখি। এইবার তিনি মস্তিষ্ক সংযোগ বিদ্যার মাধ্যমে একটা নতুন অলৌকিক বিদ্যা বিক্রমের মাথায় পাঠাতে শুরু করলেন। তাকে শিক্ষা দিতে দিতে বিদুর বললেন, ফায়ার পাম্প পদ্ধতি, লো লেভেল ধাক্কা দেওয়ার এই বিদ্যা একজন লোহার কারিগর আবিষ্কার করেছিলেন। অনেক বছরের তপস্যা আর অভ্যাসের ফলে তিনি এই বিদ্যাকে শক্তিশালী করেছেন। যখন বিদুর বললেন যে একজন লোহার কারিগর এই বিদ্যা আবিষ্কার করেছেন, বিক্রম অবাক হয়ে গেল। কারণ কোনো অলৌকিক বিদ্যা আবিষ্কার করা খুব কঠিন কাজ। একজন সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব। বিদুরের সাহায্যে মাত্র 2 ঘন্টায় বিক্রম শিখে গেল। এবার বিক্রম নিজের ঘরের শেষ ফুলদানিটার দিকে নিজের হাত ঘুরিয়ে বলল, ভ্যাকুয়াম হ্যান্ড, আর সাথে সাথেই তার হাত থেকে হাওয়া বের হলো। এটা করার সাথে সাথে ফুলদানিটা খুব জোরে তার দিকে উড়ে আসতে থাকলো। ফুলদানিটা বিক্রমের মাথায় আঘাত করতে যাবে, এমন সময় সে ভ্যাকুয়াম হ্যান্ড টেকনিক ফায়ার পাম্প টেকনিকের সাথে জুড়ে দিয়ে চিৎকার করে বলল, ফায়ার পাম্প! বিক্রমের হাত থেকে জোরে হাওয়া বের হলো, আর সাথে সাথেই সেই দুদিকের আলাদা হাওয়ার কারণে মনে হলো বিক্রমের ঘরে ঝড় উঠেছে। ঠিক তখনই ফুলদানি ভাঙার বিকট শব্দ শোনা গেল। ফুলদানিটাকে ছিন্ন ভিন্ন হতে দেখে বিদুর বললেন, খুব ভালো বিক্রম,
তুমি চমৎকার কাজ করেছো। এ কথা শুনে বিক্রম বিস্ফোরণের ধোঁয়া থেকে বেরিয়ে এলো। সে বুঝেছে এই দুটো কৌশল ভালোভাবে ব্যবহার করলে সে কঠিন লড়াইয়ে প্রতিপক্ষকে চমকে দিতে পারবে। বিক্রম হাসি মুখে বিদুরের কাছে এসে দাঁড়ালো। বিদুরও হাসি মুখে প্রশংসা করে বললেন, খুব ভালো, কিন্তু ভবিষ্যতে তোমাকে আরও ভালো করতে হবে। বিদুর তাকে স্মরণ করিয়ে দিয়ে শুধু বললেন, 3 মাস পর যুব অভিষেক বিক্রম। বিদুরের কথার জবাবে বিক্রম আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার মনে আছে, আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি। সময় বয়ে চলেছে। এই ঘটনার পর 2 মাস কেটে গেছে। যুব অভিষেক অনুষ্ঠানের আর মাত্র 1 মাস বাকি আছে। বিক্রমের কাছে আর যে পরিমাণ অমৃতধারা রয়েছে সেটার দিকে তাকিয়ে সে বলল, এইটুকু অমৃতধারা ব্যবহার করে আমি 8খানা শক্তিচক্র কি পাবো, তাও আবার আজকের পরীক্ষার আগে? বিক্রম কি যেন একটা ভেবে অমৃতধারার শিশিটা আবার আলমারিতে উঠিয়ে রাখল। যুব অভিষেক অনুষ্ঠান হওয়ার 1 মাস আগে একটা টেস্ট হওয়ার কথা ছিল। এই টেস্টে যাদের কাছে 7-এর চেয়ে কম শক্তিচক্র আছে তাদেরকে সৌর্য দল থেকে বের করে দেয়া হবে। বিক্রম ও ইরা সেই টেস্টের জন্য ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছে। ময়দানের এক কোণায় সমু আরও কয়েকজনের সাথে দল পাকিয়ে রাগি রাগি চোখে বিক্রমকে দেখছে। তারপর সে নিজেকে বলল, আজ দেখব কিভাবে বিক্রম মুখ লুকিয়ে পালাবে। আগের দিন অহংকার দেখিয়ে চ্যালেঞ্জ নিয়েছিল না, আজ দেখাবো মজা। বলেই সে হাসতে শুরু করলো। ওদিকে লোকের রাগ আর হিংসাকে পাত্তা না দিয়ে বিক্রম আর ইরা নিজেদের মতন কথা বলতে লাগলো। তাকে দেখে বাকি সবাই একটু চমকে গেল। সৌর্য দলের একজন বয়স্ক সদস্য বলে উঠল, বিক্রমকে দেখে মনে হচ্ছে এ লড়াইয়ের আগেই সে হার মেনে নিয়েছে। অবশ্য ভুল কিছু ভাবেনি। বয়স্ক ভদ্রলোকের টিপ্পনি কাটা কথা অরেন্দ্রর একদম ভালো লাগলো না। সে দাঁতে দাঁত চেপে কোনো রকম নিজের রাগ চেপে বলল, আমার মনে হয় ভবিষ্যৎবাণী না করে টেস্টের দিকে মন দেওয়া ভালো। ফল আপনার মনোমতো না হলে শুধু শুধু দুঃখ পেয়ে যাবেন। অরেন্দ্র দেখল প্রখর রোদেও বিক্রম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এবার ওই বৃদ্ধ অরেন্দ্রকে শুনিয়ে বললেন, আমার তো মনে হয় না ফলাফল ভবিষ্যৎবাণীর চাইতে খুব একটা আলাদা হবে। এই বুড়ো আর অরেন্দ্র ঝগড়া করতে শুরু করলে দলের একজন বয়স্ক ব্যক্তি তাদের থামিয়ে দিয়ে বললেন, এবার টেস্ট শুরু হওয়া উচিত। এ কথা শুনে অরেন্দ্র নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তারপর চিৎকার করে বললেন, সবাই শান্ত হন। আপনারা সবাই সৌর্য দলের নতুন প্রজন্ম। আজকের টেস্টে পাশ করার জন্য আপনাদের 7টি শক্তিচক্র দরকার। কারোর কাছে যদি 7টি শক্তিচক্র না থাকে তাহলে সে 7 শক্তিচক্র আছে এমন কাউকে চ্যালেঞ্জ করতে পারে। আশা করছি সবাই নিয়ম বুঝে গেছেন। তাহলে শুরু করা যাক। অরেন্দ্রর ঘোষণার পর টেস্ট শুরু হলো। টেস্ট শুরু হওয়ার পর ট্রেনিং ক্যাম্পের চারিদিকে শুধু চাপা উত্তেজনা। বিক্রম দেখল যারা 7ম শক্তিচক্র পাচ্ছে না তারা কোনায় বসে কাঁদছে। কিন্তু এদের দেখে বিক্রমের এক ফোঁটা মায়া হচ্ছে না, কারণ এরাই একসময় বিক্রমের কম শক্তিচক্র ছিল বলে টোন টিটকারি মারত। তাদেরকে দেখে বিক্রমের পুরনো প্রবাদ মনে পড়ল, লোকের জন্যে গর্ত খুঁড়লে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয়। ইরা দেখল একটা মেয়ে এবার পরীক্ষা দিতে যাচ্ছে। সে সাথে সাথে বিক্রমকে বলল, ওই দেখো কবিতা। বিক্রম মনোযোগ দিয়ে দেখছে মঞ্চের দিকে। ইরা জানে বিক্রম আর কবিতা একসময় একে অপরের খুব কাছের মানুষ ছিল, যদিও ইরা কখনো এই ব্যাপারে বিক্রমকে কিচ্ছু বলেনি। বিক্রম এবার কবিতার দিকে তাকিয়ে হাসছে। বিক্রম এবার বলল, কিছু কিছু জিনিস কখনো শেষ হয় না। যত চেষ্টাই করো একটা ফাঁকা জায়গা থেকেই যায়। আমাদের দলে এইরকম কেউ নেই যে। বিক্রমের কথা শেষ না হতে দিয়েই ইরা বলে উঠল, আমি আছি তো। বিক্রম হেসে বলল, হ্যাঁ তুই আছিস, কিন্তু আমি অন্য ব্যাপারে কথা বলছিলাম, তুই বুঝবি না। ইরা এ কথা শুনে হাসল। ওরা যখন ছোট ছিল তখন বিক্রম ইরাকে প্রশিক্ষণে সাহায্য করত। ইরা জানে সৌর্য দলে অনেক ছেলে আছে কিন্তু বিক্রমের মতন কেউ নেই। বিক্রম আর ইরাকে হাসতে দেখে দূরে দাঁড়ানো সমু রাগে ফুঁসতে থাকল। এমন সময় মঞ্চ থেকে আওয়াজ এলো, কবিতা 8ম শক্তি চক্র, র্যাঙ্ক 0, হাই লেভেল। অর্থাৎ সে এখন সৌর্য দলের টপ 5 ইয়াং যোদ্ধাদের মধ্যে একজন ছিল। ঘোষণা শুনে ওখানে উপস্থিত অনেকেই কবিতাকে হিংসের চোখে দেখল। যদিও বিক্রম এই ফলে খুব একটা খুশি হয়নি। সে ইরার দিকে তাকিয়ে বলল, 1 বছরে মাত্র একটা নতুন শক্তিচক্র পেয়েছে, আর তারপরেও কত খুশি হচ্ছে। ইরা বলল, ওর জন্যে তো খুশির কথা। এরপরে 8-9 জন টেস্ট দিল, কিন্তু মাত্র একজন 7ম শক্তিচক্র পর্যন্ত পৌঁছতে পারল। অনেকে একসাথে ফেল করল। এরপর মঞ্চ থেকে ডাকা হলো ইরাকে।
ঘোষণা শুনে সবাই তার দিকে তাকালো। ইরা নিশ্চিন্তভাবে বিক্রমের পাশে বসেছিল। বিক্রমকে দেখে ইরা শুধু বলল, বিক্রম, ফলাফল দেখে ঘাবড়ে যাস না। এই শুনে বিক্রম ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকলো যে ইরা আমাকে মজার ছলে ঠিক কি বলতে চাইল। ইরা হাসি মুখে মঞ্চের দিকে এগিয়ে গেল। বিক্রম বুঝতে পারল না ইরার কথার মানে কি। ইরা কি একলব্য উপাধি পেয়ে গিয়েছিল? আর তা যদি না হয় তবে সে এমন কথা কেন বলেছে? সূর্য দলের বয়স্কদের নজরও তার দিকেই রয়েছে। অরেন্দ্র ইরার ফলাফল দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। শক্তিস্তম্ভের কাছে পৌঁছে ইরা প্রথমে তার চোখ বন্ধ করল। তারপর তার হাত শক্তিস্তম্ভের উপর রাখল। সে তার হাতের তালু থেকে বেরিয়ে আসা শক্তিকে অনুভব করতে পারল। তার শক্তির তেজে শক্তিস্তম্ভ ঝকমকে আলোয় জ্বলতে শুরু করল। শক্তিস্তম্ভে লেখা ভেসে উঠল, শ্রেষ্ঠ শক্তিচক্র একলব্য। সমস্ত সূর্য দলে যেন খুশির ঢেউ খেলে গেল। এবার তিনি ঘোষণা করলেন, ইরা সর্বোচ্চ শক্তিচক্র একলব্য। তারপর তিনি হেসে হেসে বলতে শুরু করলেন, মাত্র 15 বছর বয়সে একলব্য র্যাঙ্ক পেয়েছে। একদিন এই মেয়ে সূর্য দলের লিডার হবে। দলের সব বয়স্করা ভাবেনি যে মাত্র 15 বছর বয়সেই সে একলব্য হয়ে যাবে। এর আগে বিক্রম 12 বছর বয়সে এই উপাধি পেয়েছিল। সূর্য দলে ইরা এখন সবচেয়ে শক্তিশালী মেয়ে। বিক্রম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বিক্রম অমৃতধারার সাহায্যে যা করছে, ইরা কোনো কিছুর সাহায্য ছাড়াই তা করতে পেরেছে। বিক্রমের মুখটা দেখে ইরা জোরে জোরে হেসে উঠল। ইরা নিজের জায়গায় বসতেই বিক্রম বলে উঠল, ইরা, আমি জানতাম তুই একলব্য উপাধি পাবি। তোর শক্তি, পরিশ্রম আর সময় সব তোর প্রতি সদয়। তুই একলব্য না হলে বরং বেশি অবাক হতাম। গোটা সূর্য দলে সব মিলিয়ে মাত্র 20 থেকে 25 জন লোক আছে যাদের শক্তি সপ্তম শক্তিচক্র পর্যন্ত পৌঁছেছে। যারা সপ্তম শক্তিচক্র পেল না, তাদের দুঃখে ট্রেনিং গ্রাউন্ডের পরিবেশ দুঃখে ভরে উঠল। তারা দুঃখে ট্রেনিং গ্রাউন্ডের বাইরে চলে গেল। বিক্রম ভেবে দেখল, এত যুবক যুবতীর মধ্যে মাত্র 2 জন অষ্টম শক্তিচক্র অবধি পৌঁছেছে। মাঠে আর মাত্র কয়েকজন বাকি ছিল যাদের টেস্ট হয়নি। সবাই জানতো যাদের এখনো পরীক্ষা হয়নি তারা সবাই দলের দুর্বল সদস্য। তাদের মধ্যে বিক্রমও ছিল। তাদের পরীক্ষা নেওয়াটা কেবল ফর্মালিটি ছিল। মঞ্চে এরপর বিক্রমের নাম ডাকা হলো। ইরা বলল, বিক্রম, এবার তোর পালা। ইরা বিক্রমের হাত ধরে তার সাহস বাড়াতে চেষ্টা করল। মঞ্চের দিকে তাকিয়ে বিক্রম একটা দীর্ঘশ্বাস নিল। তারপর নিজের আশেপাশের লোকজনকে দেখল। বিক্রম বুঝতে পারল সবাই ধরেই নিয়েছে যে বিক্রম ফেল হয়ে যাবে। বিক্রম কারোর কথায় পাত্তা না দিয়ে এগিয়ে গেল। মঞ্চে গিয়ে সে নিজের বাবাকে দেখতে পেল। বাবাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। অরেন্দ্র বিক্রমকে দেখে হাসল। তারপর একটা চায়ের কাপ তুলে নিয়ে পিঠ সোজা করে চেয়ারে বসল। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বিক্রম শক্তিস্তম্ভের সামনে দাঁড়ালো। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে থাকা সঞ্চালক একটা হতাশা ভরা চোখ নিয়ে বিক্রমকে দেখছেন। লোকটা জানে এই ছেলেটা কয়েক বছর আগে একটা অবাক করা ঘটনা করে ফেলেছিল। তবু আজ যদিও পাস না করে তাহলে আর কখনো পরীক্ষা দিতে পারবে না। ট্রেনিং গ্রাউন্ডে সবাই ঈগলের চোখ নিয়ে বিক্রমকে দেখছে। সে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে চোখ খুলল। বিক্রম এবার হাত উঠিয়ে ধীরে ধীরে শক্তিস্তম্ভের উপর রাখল। সবাই মনে করল বিক্রম বোধহয় শেষবার এই পরীক্ষা দিচ্ছে। মেসিডোরিয়ার শিরোমণি বিক্রম, যে এক সময় সবাইকে চমকে দিয়েছিল, এখন তার ফলাফল শোনার জন্য সবাই মরিয়া। বিক্রম যখন খুব অল্প বয়সে খুব উচ্চ পদ অর্জন করেছিল তখন লোকেরা তাকে শিরোমণি বলে ডাকতে শুরু করেছিল। কিন্তু গত 3 বছর ধরে কেউ তার জন্য শিরোমণি শব্দটি ব্যবহার করেনি। বিক্রমের হাত রাখার পরে স্তম্ভ কিছু বলল না। এমনিতে শক্তিস্তম্ভ খুব তাড়াতাড়ি ফলাফল ঘোষণা করে, কিন্তু এখন সে চুপ হয়ে রইল। মঞ্চে দাঁড়িয়ে থাকা সঞ্চালকও ঘাবড়ে গেছেন। অরেন্দ্র হাতের ইশারা করে তাকে অপেক্ষা করতে বলল। হঠাৎ বিক্রমের হাত থেকে শক্তি যেন বাইরে আসতে শুরু করল, আর শক্তিস্তম্ভ আলোয় ঝলমল করে উঠল। স্তম্ভে বিক্রমের ফলাফল প্রকাশিত হলো। এবার সঞ্চালক ঘোষণা করলেন, বিক্রম সপ্তম শক্তিচক্র, র্যাঙ্ক 0। বিক্রমের ফলাফল শুনে ময়দানে সবাই চুপচাপ। কেউ বিশ্বাস করতে পারল না যে বিক্রম পরীক্ষায় পাশ করতে পারে। হঠাৎ সেই নীরবতার মধ্যে কেউ চিৎকার করে বলল, শিরোমণি সব জয় করতে পারে। এ কথা শুনে কেউ কেউ হিংসা করতে শুরু করলো। অরেন্দ্র খুশির চোটে তার হাতে রাখা চায়ের কাপ ভেঙে ফেলল। সে চিৎকার করে বলল, সপ্তম শক্তিচক্র, বিক্রম তুমি করে দেখিয়েছ, আমার ছেলে করে দেখিয়েছে। অরেন্দ্রর চোখ জলে ভরে এলো। সে জানে
বিক্রম সপ্তম শক্তি চক্র পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করেছে। অরেন্দ্রর পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটি আবার অরেন্দ্রকে খোঁটা দিয়ে বলল, ও এটা তাহলে অমৃতধারার জাদু। যাই হোক, শুভেচ্ছা অরেন্দ্র। অরেন্দ্র শান্তভাবে হেসে হেসে ভদ্রলোককে বললেন, আপনার কি সত্যি মনে হয় যে এই অলৌকিক ফলাফল এক শিশি অমৃতধারা দিয়ে পাওয়া যায়? এ কথা শুনে বৃদ্ধ চুপ করে গেলেন। 1 বছরে এতগুলো শক্তিচক্র বেড়ে যাওয়া কেবল গল্পেই শোনা যায়। মাঠের এক কোণে সমু বিক্রমকে নিয়ে মজা করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ফলাফল শুনে সেও হতবাক। এবার আতঙ্কিত গলায় বলল, এটা এটা কিভাবে হতে পারে? স্তম্ভে লেখা ফলাফল দেখে এবার বিক্রম শান্তির নিঃশ্বাস নিল। সে একদিন পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়েছিল, আর তাই আবার শিখরে পৌঁছানোর চেষ্টা করছে সে। যে সময় তার শক্তি ছিল না, সেই সময়টা তাকে অনেক কিছু শিখিয়েছে। তারপর হাঁটতে হাঁটতে চুপচাপ গিয়ে ইরার পাশে বসল। ময়দানের নীরবতা দেখে অরেন্দ্র চেয়ার থেকে উঠে বলল, আজকের পরীক্ষা এখানেই শেষ। আজ যারা ব্যর্থ তাদের জন্য আরেকটি সপ্তম শক্তিচক্র পাওয়ার একটা শেষ সুযোগ আছে। তার জন্যে ব্যর্থদেরকে কোনো একজন পাশ করে যাওয়া পরীক্ষার্থীকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দিতে হবে। তুমি জিতলে সাথে সাথে সপ্তম শক্তিচক্র পেয়ে যাবে, আর হেরে গেলে খেল খতম। এ কথা শুনে ফেল করে যাওয়া প্রার্থীরা পাশ করে যাওয়া ব্যক্তিদের দিকে রাগী চোখে দেখতে থাকলো। চ্যালেঞ্জ নিয়েও ফেল হয়ে গেলে দলের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ চিরদিনের মতন হারাতে হবে। তাই জেতার জন্য সবাই দুর্বল কাউকে চ্যালেঞ্জ দিতে চাইল। বিক্রম অবাক হয়ে দেখল মাঠের অধিকাংশ হেরে যাওয়া লোক তার সাথেই লড়তে চাইল। বিক্রম নিজেকে বলল, এরা ভাবছে আমি সহজে হার মেনে যাব। বেচারা। বিক্রমের পাশে বসে থাকা ইরা বলল, তুই এক লাফে 4খানা শক্তিচক্র পেয়ে গেছিস, এখনো কেউ বিশ্বাস করতে পারছে না। তাই ওরা ভাবছে তুই সবচেয়ে সহজ কম্পিটিটর। বিক্রম হেসে ইরাকে বলল, ওরা যা ভাবতে চায় ভাবুক, সময় আসলে সবাই বুঝে যাবে। কথাটা শুনে ইরাও হাসল। ভিড়ের ভিতর থেকে চুপচাপ একটা ছেলে এসে বিক্রমকে বলল, বিক্রম, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এখন বাকি সবাইকে অন্য কম্পিটিটর খুঁজতে হবে। যে ছেলেটা বিক্রমকে চ্যালেঞ্জ করেছিল সে সমুর চেলা। এরা সবাই বিক্রমকে অপমান করত। ছেলেটার নাম বল্লার। সে 7 ফুট লম্বা আর বেশ শক্তিশালী। তার দিকে তাকিয়ে বিক্রম গত 3 বছরের সমস্ত রাগ একত্রিত করে বল্লারকে হেসে বলল, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। বিক্রমের এই জবাব শুনে বল্লার একটু চমকে গেল, কিন্তু এখন আর ভাবার সময় নেই। সৌর্য দলের নিয়ম হলো একবার কাউকে চ্যালেঞ্জ করে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না। বল্লার এবার নিজেকে বোঝালো 1 বছরে 4 ধাপ শক্তিচক্র বাড়িয়ে নেওয়া অসম্ভব। তার মনে হলো বিক্রম কোনো কারসাজি করছে। বল্লারের সাহস বেড়ে গেল। এসব ভাবতে ভাবতে সে বিক্রমকে বলল, চলে আয় তুই, দেখি তোর মধ্যে কত শক্তি আছে। আজ তোকে মজা দেখাবই। এই শুনে বিক্রম আরো জোরে জোরে হাসতে শুরু করলো। বিক্রমের আত্মবিশ্বাস দেখে বল্লারের বুক ধুকপুক করতে শুরু করলো। ভিতরে ভিতরে সে ভয়ে কাবু হলেও মুখে হাসি নিয়ে সে বিক্রমের দিকে এগোলো। দুজন এখন লড়াই করতে ময়দানের মাঝখানে দাঁড়িয়ে, আর সমস্ত দর্শকের চোখ এখন তাদের দিকে। এদিকে অরেন্দ্রের হাত ঘামছে চিন্তায়। সত্যি বলতে শুধু বিক্রমের নিজের সমবয়সীরাই নয়, তার বাবা অরেন্দ্র নিজেও এখনো ছেলের উপর পুরোপুরি ভরসা করে উঠতে পারছে না। 1 বছরে শক্তিচক্র 4 ধাপ বেড়ে যাওয়া কোনো সোজা কথা নয়। বিক্রম যদি বল্লারকে হারায় তাহলে সবার সামনে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। ময়দানের নীরবতা ভেঙে সমুচিৎকার করে বিক্রমকে সন্দেহ করে বলল, বিক্রমের এই ফলাফল ঠিক নয়, ও নিশ্চয়ই চিট করেছে। এই বদনাম শুনে কবিতা ভাবল, হ্যাঁ হ্যাঁ, চিটই করেছে, নয়তো এরকম হয় না। সে মানতেই পারছে না যে 3 বছর আগে শক্তি হারানো বিক্রম হঠাৎ 1 বছরের মধ্যে আরও 4টি শক্তিচক্র পেয়ে যেতে পারে। বিক্রম আর বল্লার একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে নিজেদের জায়গায় দাঁড়ালো লড়াই শুরু করার জন্য। বল্লার তার আঙুলগুলো জড়ো করে হাত দুটো মাথার উপরে নিল। তার আঙুলে আলোর মতন শক্তি দেখতে পাওয়া গেল। এবার সেই শক্তি তার হাতের চারপাশে বলয় তৈরি করল। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে সে মাটিতে ভর দিয়ে উড়ে বিক্রমের কাছে গিয়ে তাকে হামলা করল। বল্লার মাউন্টেন হ্যান্ড নামের খুব সাধারণ একটা বিদ্যা প্রয়োগ করে আঘাত করল। বল্লার নিজের ডান হাত থেকে শক্তি বের করে বিক্রমের বুকে আঘাত করতে গেল। বল্লারের হাত থেকে যেই হাওয়ার ঝাপটা বের হলো, তখন বিক্রম কয়েক পা পিছিয়ে গিয়ে সেই আঘাতের হাত থেকে নিজেকে বাঁচালো। এবার বিক্রম বল্লারের কাছে নিজের হাত এগিয়ে নিয়ে বলল, শাটার রক হ্যান্ড। এই কথা বলে বিক্রম নিজের হাত দিয়ে বল্লারের হাতে আঘাত করল, আর সাথে সাথেই
বল্লারের হাতের হাড়ে কড়কড় শব্দ হলো। বিক্রমের মার খাওয়ার সাথে সাথে বল্লারের মুখ যন্ত্রণায় হলদে হয়ে গেল। সে এক পা পিছিয়ে গিয়ে আবার হামলা করার চেষ্টা করল, কিন্তু তার আগেই যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে গেল। বিক্রম একবার হামলা করেই বল্লারকে ধরাশায়ী করে দিল। সমস্ত ময়দানে অনেকের মুখ হাঁ হয়ে গেল। তারা ভাবতেই পারছে না যে যা দেখলো সেটা স্বপ্ন না সত্যি। বিক্রম ভেবেছিল বল্লারের সাথে জমিয়ে লড়াই হবে, সেরকম কিছুই হলো না। এই লড়াইতে তার অর্ধেক শক্তিও খরচ হয়নি, কিন্তু ময়দানে প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। তবে অনেকেই মেনে নিয়েছিল বিক্রম চিট করেনি। সে চিট করে শক্তিচক্র পেলে বল্লারকে এভাবে এক আঘাতেই হারাতে পারত না। প্রমাণ হয়ে গেল বিক্রম 7টি শক্তিচক্রের যোগ্য। তার মানে সত্যি সত্যি সে এক লাফে 4টি শক্তিচক্র পেয়ে গেছে। এটা কোনো অলৌকিক ঘটনার চাইতে কম নয়। অরেন্দ্র বিক্রমের লড়াই দেখে শান্তির নিঃশ্বাস নিল। তার মনে হলো তার বুকের উপর থেকে কেউ কয়েক মন পাথরের বোঝা সরিয়ে দিল। মনে আশা আর চোখে খুশিতে জল চলে এলো। সে ভেজা গলায় বলল, বিক্রম সত্যি সত্যি সপ্তম শক্তি চক্রের যোগ্য। ওদিকে 7.5 ফুটের শক্তিশালী ছেলে বল্লার ব্যথায় কাবু হয়ে মাটিতে পড়ে আছে। কবিতাও এসব দেখে অবাক। দলের বৃদ্ধদের বাংলার 5-এর মতন মুখ দেখে অরেন্দ্র হাসি থামাতে পারছিলেন না। বৃদ্ধরা মেনে নিলেন যে তারা ভুল আর অরেন্দ্র সঠিক। বিক্রমের 1 বছরে 4টি শক্তি চক্র পাওয়ার ঘটনায় তারা সত্যি কি বলবে ভাষাই খুঁজে পাচ্ছে না। অরেন্দ্র তালি বাজাতে বাজাতে গর্বের সুরে বলল, বল্লার হেরে গেছে। আমি আশা করব সে পরবর্তীকালে আরো মন দিয়ে ট্রেনিং করবে। বল্লারের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে, তবু সে লজ্জায় মাথা তুলতে পারল না। গত 3 বছরে অগুন্তিবার সে বিক্রমকে যা মুখে আসে তাই বলেছে। বিক্রম আজ এক মুহূর্তে সব অপমানের বদলা নিয়ে নিল। বল্লার দাঁড়িয়ে লড়াইয়ের শেষে নিয়ম মাফিক হাত মিলিয়ে বলল, বিক্রম তুই জিতে গেছিস, অনেক শুভেচ্ছা। সপ্তম শক্তি চক্র পাওয়ার জন্যও শুভেচ্ছা। বিক্রম হাসি মুখে হাত মেলালো আর মাথা নিচু করে লড়াইয়ের নিয়ম অনুযায়ী সম্মান জানালো। এবার বিক্রম একটু গর্ব করে বলল, আর কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চায়? হেরে যাওয়ার আগে যারা বিক্রমকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল সবাই চুপচাপ কোনায় দাঁড়িয়ে রইল। অবস্থা বুঝে বিক্রম একটু হেসে নিজের বসার জায়গায় চলে গেল। তার পাশে বসা ইরা বলল, আমার মনে আছে বিক্রম, 3 বছর আগেও লোকে তোকে এইরকম অবাক চোখে দেখত। বিক্রম একথার জবাবে বলল, 3 বছর আগে আমার এসব দেখে ভালো লাগতো, এখন কিছু যায় আসে না। ইরা তক্ষুনি বলল, কারণ তুই এখন বড় হয়ে গেছিস আর বুদ্ধিমানও। ইরার কথা শুনে বিক্রম হেসে ফেলল। বিক্রম হাসতে হাসতে বলল, তোর থেকে বেশি বুদ্ধিমান হয়নি। মাঝে মাঝে মনে হয় তোর কাছে কোনো বুদ্ধিমান মানুষ আছে যে তোকে ট্রেনিং দিচ্ছে। কথাটা বলে বিক্রম ইরাকে চোখ মারল, কিন্তু ইরা কিছুই বুঝতে পারল না। বিক্রম আর ইরাকে একসাথে হাসাহাসি করতে দেখে হিংসায় লাল হয়ে কোনায় দাঁড়ানো সমু বলল, ইস, অহংকার দেখো ছেলের, যেন বিশাল বড় তীর মেরে নিয়েছে। সমু সবসময় চাইতো ইরা একটু তার দিকে দেখুক, তার সাথে ভাব করুক, কিন্তু কখনোই এরকম হয় না। ইরার সব সময় বিক্রমের দিকেই বেশি মন থাকত। বিক্রম আর নিজের মধ্যে পার্থক্য সমু জানত, তাই এবার দাঁতে দাঁত চেপে বলল, মাত্র 1 মাস, আর 1 মাস পরে দেখিস কিভাবে আমি তোর হাড় গুঁড়ো ভাঙব। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস না, এইবার তুই এর ফল দেখবি। যখন সুযোগ আসবে তোকে ইরার সামনে কাঁদিয়ে ছাড়ব। সমু যে বিক্রমের শক্তি দেখে অবাক হয়নি এমনটা নয়, কিন্তু অহংকারের চোটে সে সেটা কিছুতেই স্বীকার করবে না। সে কিছুতেই বিক্রমকে তার থেকে বেশি শক্তিশালী হতে দেবে না। তাই সে ঠিক করলো একদিন সে বিক্রমকে পেটাবে। সে জানে বিক্রমের কাছে 7খানা শক্তি চক্র আর তার কাছে 8টা। এইটুকু পার্থক্যে বিক্রম যদি বল্লারকে হারাতে পারে, তাহলে সেও বিক্রমকে হারাতে পারবে। এসব উল্টো পাল্টা কথা ভাবতে ভাবতে সমুর মুখে হাসি ফুটে উঠল। বিক্রম সমুর মুখের হাসি দেখে বুঝল যে এবার তাকে অপমান করার ফোন দিয়ে আসছে। বল্লার হেরে যাওয়ার পরে সবাই বিক্রমকে চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছিল, কিন্তু তার মানে এই নয় যে কেউ অন্যদের চ্যালেঞ্জ করেনি। 2 জন অন্যদের চ্যালেঞ্জ করে জিতে গিয়ে পাশ করে গেছে। যারা পাশ করেছে তারা সবাই ইউথ সেরিমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। এরপর অরেন্দ্র কিছু জরুরি ঘোষণা করলেন। তারপর যুব অভিষেকে অংশগ্রহণের কথা বললেন। অরেন্দ্র গর্বিত যে তার ছেলে যুব অভিষেকে যাওয়ার অধিকার পেয়েছে। বিক্রম এবার নিজের জামা কাপড়ের ধুলো ঝাড়ছিল। বিক্রম হঠাৎ একটা সুগন্ধ পেল। এই গন্ধ বিক্রমের চেনা। সে ঘুরে দেখল কবিতা তার পাশে এসে দাঁড়িয়েছে। বিক্রম কবিতাকে জিজ্ঞেস করল, কি চাই? বিক্রমের রাগী আওয়াজ শুনে কবিতা একটু ভয় পেয়ে গিয়েছিল।
তাও সে হাসি মুখে বলল, বিক্রম, অনেক শুভেচ্ছা। উত্তরে বিক্রম বলল, ধন্যবাদ, বলে মুখ ঘুরিয়ে নিল। তখন কবিতা আবার বলতে শুরু করলো, বিক্রম, আগামীকাল আমার বাবা শক্তি ভবনে হাই লেভেল টেকনিক শেখাবেন। কিছু মনে না করলে, মানে তুমি কি আমার সাথে শিখতে যাবে? কবিতার কথা শুনে বিক্রম পড়ল মুশকিলে। এদিকে তার কবিতার উপর রাগ আছে, কিন্তু কবিতা এত আন্তরিকভাবে যেতে বলছে যে বিক্রম ফেলতেও পারছে না। সে হ্যাঁ বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাঁধে চটাস করে একটা চাঁটি পড়ল। ইরা ব্যঙ্গের হাসি হাসতে হাসতে উত্তর দিল, ক্ষমা করো, বিক্রম যাবে না তোমার সাথে। কাল আমার বিক্রমকে দরকার আছে, বুঝলে? কাল বিক্রম শক্তি ভবনে যাবে না। ইরার কথা শুনে কবিতা চমকে গেল। ইরার জায়গায় অন্য কেউ হলে কবিতা তাকে চুপ করিয়ে দিত, কিন্তু ইরার কাছে একলব্য উপাধি আছে। এসব দেখে ইরা নিজের হাসি আটকাতে পারল না। বিক্রম এবার ইরাকে থামিয়ে বলল, তোর এটা কি করলি? ইরা আবার ওরকম হাসতে হাসতে বলল, কেন, কি হলো? তুই তো বারণই করতিস, তাই না? বিক্রম ভাবল ইরা ঠিকই বলছে, কিন্তু কবিতাকে এভাবে মুখের ওপর না বলে দেওয়াটা ঠিক হলো না। মঞ্চে দাঁড়ানো অরেন্দ্র ইরা আর বিক্রমকে একসাথে যেতে দেখল। তার ভয় বিক্রম আর ইরা একে অপরকে ভালোবেসে ফেলেনি তো। সে মনে মনে বলল, বিক্রম সত্যিটা জানে না, কিন্তু ইরা। বিক্রম আর ইরা একসাথে হেঁটেই চলছিল। বিক্রম বুঝতে পারল ইরা আজকাল তার একটু বেশি কাছে আসার চেষ্টা করছে। হতে পারে বিক্রম ভুল ভাবছে। বিক্রম যতই ইরাকে বোনের চোখে দেখুক, বাস্তবে ওরা সত্যিকারের ভাই বোন ছিল না। একদিন হঠাৎ অরেন্দ্র ইরাকে ওদের বাড়িতে নিয়ে এসেছিল। তখন ওরা অনেক ছোট। তখন থেকে বিক্রম ইরাকে নিজের ছোট বোন ভেবে নিয়েছিল। বিক্রম তার বাবাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল ইরার ব্যাপারে, কিন্তু অরেন্দ্র কখনো কোনো জবাব দেয়নি, আর বিক্রম পরে কখনো জিজ্ঞেসও করেনি। বিক্রম আর ইরা দুজনেই একে অপরের জন্য কিছু অনুভব করতে পারছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। নিজের মনের কথা লুকিয়ে একটু আমতা আমতা করে ইরা বলল, বিক্রম, আমার কিছু দরকারি কাজ আছে, আমি পরে তোর সাথে দেখা করব। ইরাকে ঘাবড়ে যেতে দেখে বিক্রম জিজ্ঞেস করল, আমি যাব তোর সাথে? ইরা মাথা নেড়ে না বলল, তারপর চলে গেল। বিক্রম বাড়ি চলে এলো। আজকে বিক্রম খুব খুশি, কিন্তু তাও হাজারখানা চিন্তা তার মাথার মধ্যে ঘুরঘুর করছিল। বিক্রম এবার চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। চোখ বন্ধ করে ইরার চোখের কথা মনে পড়তেই বিক্রমের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। এই হঠাৎ অদ্ভুত উপলব্ধির জন্য বিক্রম চোখ খুলে ফেলল আর শিশি থেকে অমৃতধারা খেয়ে নিল। অমৃতধারা তার গলা দিয়ে নামার সাথে সাথে শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। সে নিজেকে বলল, শক্তি, শক্তি, এই পৃথিবীতে এর চাইতে বেশি জরুরি আর কিচ্ছু নয়। আমার কাছে আর মাত্র 2 বছর আছে। তৈরি থেকো রিয়া, আমি তোমাকে হারাবই। তুমি আকাশ পাতাল এক করে দিলেও আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এত অভিমান বিক্রমের কোনো দিন কারোর ওপর ছিল না। রিয়ার অপমান বিক্রম আজও ভুলতে পারেনি। সেদিনের অপমান মনে পড়লে রাগে বিক্রম নিজের হাত মুঠো করে নিল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে বুঝিয়ে বলল, যতদিন না আমি তোমাকে হারাই আমার শান্তি নেই। রিয়া যতই হোক সে জনক দলের নেত্রী, তাকে হেলাফেলা করা ঠিক হবে না। একটা জিনিস বিক্রম বুঝল, যে সে যখনই রিয়াকে হারানোর কথা ভাবে তখনই নিজের মধ্যে একটা অন্যরকম শক্তি টের পায় সে। বিক্রম এখন মাথা ঠান্ডা করে ট্রেনিং করতে শুরু করল, আর কেউ তাকে অপমান করার সাহস পাবে না। যুব অভিষেক হতে আর মাত্র 7 দিন বাকি। গত 1 মাসে বিক্রম একদিনও বিশ্রাম করেনি। তবু সে অষ্টম শক্তিচক্র না পেয়ে খানিক নিরাশ হলো। আর মাত্র 5 দিন বাকি রইল যখন, তখনও বিক্রম মন প্রাণ দিয়ে ট্রেনিং করে যাচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। তাই এবার সে কয়েকটা দিন বিশ্রাম করার কথা ভাবল, যাতে যুব অভিষেকের আগে শরীর সেরে যায়। বিক্রম অষ্টম শক্তিচক্র পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় সে একটা স্বপ্ন দেখল। সেরিমনি হতে আর মাত্র 2 দিন বাকি, আর সে অমৃতধারা খেতে গিয়ে দেখল শিশি ফাঁকা। সে সাথে সাথে চোখ খুলে বলে উঠল, কি, অমৃতধারার শিশি ফাঁকা? সে ঘুম চোখে এদিক ওদিক তাকালো, বুঝতে পারল স্বপ্ন দেখছিল এতক্ষণ, আর একটা অদ্ভুত শক্তি অনুভব করছিল। আগেরবার যখন সে অষ্টম শক্তিচক্র পেয়েছিল তখন তার এমন লাগছিল। সে মনে মনে বলল, মানে অষ্টম শক্তিচক্র? কিন্তু কিভাবে? এবার বিক্রমের অবাক হওয়ার পালা, কারণ গত 2-3 মাস ধরে যাকে পেতে সে পাগলের মতন খেটেছে,
সে একদিন হঠাৎ ঘুমের মধ্যে চলে এলো। প্রথমে মনে হলো সে এখনো স্বপ্নই দেখছে, কিন্তু সে নিজের শরীরে এই শক্তির ঝলক অনুভব করতে পারল। বিক্রম ঘুম চোখে বেশি কিছু ভাবতে পারল না। ভাবতে ভাবতেই আবার ঘুমিয়ে পড়ল। সমস্ত মার্কাস জানে যে যে কোনো দলের শক্তি হলো সেই দলের যুবক যুবতীরা। তাই যুব অভিষেক সব দলের জন্য একটা উৎসবের দিন। মেসিডোরিয়া শহরের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে অন্যতম সৌর্য দল। যেসব দলেরা যুব অভিষেকে অংশগ্রহণ করতে চাইতো না, তারাও সৌর্য দলের সাথে ভালো সম্পর্ক রাখতে ওই অনুষ্ঠান দেখতে চলে আসে। এবছরের এই অনুষ্ঠান সৌর্য দলের ট্রেনিং গ্রাউন্ডে হবে। বিভিন্ন দলের বিভিন্ন শক্তির মানুষ চলে এসেছে, আর ভিড় ক্রমশ বাড়ছে। এত লোক দেখে বিক্রম ইরাকে একটু সংকোচের স্বরে বলল, বাবারে, এত বিশাল ভিড়! কত লোক এসে গেছে! বিক্রমের কথা শুনে ইরা নিজেকে সামলাতে না পেরে জোরে জোরে হাসতে শুরু করলো। ইরার হাসি শুনে বিক্রম প্রচন্ড অবাক হয়ে ওকে দেখতে থাকলো। বিক্রম বিরক্ত হচ্ছে দেখে ইরা এবার জোর করে হাসি থামিয়ে বলল, আরে বাহ, তুই তো অষ্টম শক্তি চক্র পেয়ে গেছিস দেখছি। বিক্রম এবার অবাক হয়ে ঠোঁটে আঙুল রেখে বলল, কাউকে বলিস না, আমি ভাবছি সবাইকে একটু চমকে দেব। ইরা বিক্রমের প্রশংসা করে বলল, কি ব্যাপার বিক্রম, তুই তো 1 মাসের মধ্যেই আরেকটা শক্তি চক্র পেয়ে গেলি। তোর পরিশ্রম সত্যি অতুলনীয়। বিক্রম মঞ্চের দিকে তাকিয়ে দেখল লাল পোশাক পরা এক যুবতী আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের সাথে কথা বলছে। বিক্রম আশেপাশের লোকের উৎসাহ দেখে বুঝল মেয়েটা বেশ পপুলার। বিক্রম একটু মন দিয়ে দেখল মেয়েটি স্বয়ং সৌরিনী দরবার। তাকে দেখেই বিক্রমের চোখ চকমক করে উঠল। সে বলল, সৌরিনী দরবার? পাশে বসে থাকা ইরা কথাটা শুনে হিংসায় বারবার সৌরিনীকে দেখতে লাগলো। লজ্জায় লাল হয়ে বিক্রম বলল, আমি জানতাম না দরবার পরিবার আমাদের যুব অনুষ্ঠানে আসবে। তুই জানতিস? ইরা এবার রাগে গজগজ করতে করতে বলল, সৌর্য দল আর দরবার পরিবারের মধ্যে বন্ধুত্ব বহু যুগের। আমি বুঝতে পারছি না সৌরিনী দরবার আসায় তুই এত লাফাচ্ছিস কেন? জানিস ও সৌর্য দলের কত লোককে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের নিঃস্ব করে দিয়েছে? ইরাকে রাগ করতে দেখে বিক্রম বলল, আমি যদি সৌরিনীর কথা ভেবেও থাকি তাতে তোর কি? আর ভালোবাসা দুদিক থেকে হতে হয়, একতরফা নয়। আর এমনিতেও ও আমার থেকে 7-8 বছরের বড়। তোর সত্যি মনে হয় আমাদের প্রেম হবে? ইরা এবার একটু বাঁকা হাসি হেসে বলল, ও মা, তুই জানিস না, কিছু কিছু মেয়েরা নিজেদের থেকে ছোট ছেলেদের সাথে প্রেম করে যাতে ফাঁসাতে পারে। এই কথা শুনে বিক্রম সৌরিনীর দিকে দেখা বন্ধ করে দিলেও ইরা ওই দিকেই তাকিয়েছিল। হঠাৎ ইরা কাউকে দেখে বলে উঠল, এ এখানে কি করছে? ইরাকে অবাক হতে দেখে বিক্রম ঘুরে দেখল ইরা কাকে দেখে এমন করছে। তারপর জিজ্ঞেস করল, কার কথা বলছিস বলতো? বিক্রমের প্রশ্ন শুনে ইরা একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ের দিকে ইশারা করল। স্কুল ইউনিফর্ম পরা একটা মেয়ে মঞ্চের কাছে একটা গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বিক্রম যখন মেয়েটিকে চিনতে পারল তখন অবাক হয়ে জিজ্ঞেস করল, সংহিতা? কিন্তু এ তো ট্রেনিং নিতে একাডেমি গিয়েছিল না, এখানে কবে ফিরল? বিক্রম মেয়েটাকে চিনতে পেরেছে দেখে ইরা বলল, বিক্রম, এবার তোর খবর আছে। ইরার কথা শুনেই বিক্রম মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বিড়বিড় করে বলল, ইরা, এই মেয়েটা পুরো উন্মাদ। একবার ভুল করে একে স্নান করার সময় দেখে ফেলেছিলাম। মানে ব্যাপারটা হয়েছিল যে আমি পুকুরে স্নান করতে গিয়েছিলাম, আর ওখানে এই ম্যাডাম আমার আগেই স্নান করতে নেমেছিল। আমাকে দেখার সাথে সাথেই তলোয়ার নিয়ে ধাওয়া শুরু করেছিল। বাবা রে, গোটা বছর আমি এর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতাম। বিক্রমের কথা শুনে ইরা হা হা করে হাসতে হাসতে বলল, বাহ রে বাহ, তুই একটা মেয়েকে স্নান করার সময় দেখবি আর সে তোকে মারতে চাইবে না? এটা হয় নাকি? এদিকে বিক্রমের হাসি উড়ে গেছে। বিক্রম বলল, আর আমার কপাল, এ আবার কার বোন? না, আমার সবচেয়ে কাছের ভাই সমুর। সমু তো বোনের কারণে এমনি আমার ওপর সারা বছর রেগে থাকে। এই দুটো ভাই বোনকে আমার দু চক্ষে সহ্য হয় না। দুজনের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে থাকা সংহিতা বিক্রম আর ইরাকে দেখে ফেলেছে, তাই এবার লম্বা লম্বা পা বাড়িয়ে তাদের দিকে এলো। সংহিতা বিক্রমের কাছে এসে জিজ্ঞেস করল, কেমন আছো বিক্রম? আমি তো ভাবতেই পারিনি তোমাকে এখানে দেখব। শুনলাম তোমার শক্তি নাকি ফিরে এসেছে। বিক্রমের একে দেখেই মেজাজ গরম হলো। সে সংহিতার দিকে না তাকিয়েই উত্তর দিল, তাতে তোমার কি? বিক্রমকে দেখে আর ওর গলার আওয়াজ শুনে মেজাজ গরম তো সংহিতারও হলো, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণে রেখে বলল, বাবা, এখনো তোমার ঠোঁট কাঁচির মতন চলে দেখছি, একদম বদলায়নি। 3 বছরে ভদ্রতা শেখনি দেখছি।
বিক্রম রাগে লাল হয়ে গেল। সে কটমট করে তাকিয়ে বলল, তুমিও তো বদলাওনি দেখছি। আগেও অসভ্য ছিলে আর এখনো তাই আছো। সংহিতা আর নিজেকে ধরে রাখতে পারল না। তরোয়াল হাতে নিয়ে বলল, লড়াইয়ের শখ হয়েছে নাকি? তাহলে ময়দানে চলে এসো। আর হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমি একদম বদলাইনি। 3 বছর আগেও তোমাকে হারাতে পারতাম আর এখনো পারবো। বিক্রম দেখল সংহিতার ইউনিফর্মে 3টি সোনার চক্র লাগানো আছে, অর্থাৎ সে একলব্য উপাধিরও উঁচু র্যাঙ্কের যোদ্ধা। সংহিতা যুদ্ধ শেখার একাডেমিতে গিয়েছিল, সেখান থেকেই সেই সোনার চক্রগুলো পেয়েছে। বিক্রম যদিও ওই সোনার চক্রগুলিকে দেখছিল, কিন্তু সংহিতা ভাবল যে বিক্রম তার জামা কাপড় দেখছে। এইবার সে তেলে বেগুনে জ্বলে উঠে জিজ্ঞেস করলো, এই এই হাঁ করে কি দেখছো তুমি? বিক্রম এবার হেসে বলল, বলছি ওই সোনার চক্রগুলো তো লোককে দেখানোর জন্যই লাগিয়েছো, আর আমি দেখলেই দোষ? সংহিতা চিড়বিড় করে বলে উঠল, বিক্রম, আজকে তোমার... কথাটা বলতে বলতেই সে তার কোমরে রাখা ময়ান থেকে ঝকমকে তরোয়ালটা বের করে নিল। এবার সেটা বিক্রমের মুখের কাছে নিয়ে এসে বলল, তোমার মনে হয় তোমার জিভ কেটে ফেলতে আমার হাত কাঁপবে? বিক্রম ওকে আরও খেপিয়ে দিয়ে বলল, আপাতত তো হাত কাঁপছে। কথাটা বলেই বিক্রম নিজের হাত গোল গোল ঘোরাচ্ছিল, আর তার ফলে একটা ধুলোর ছোট্ট ঝড় তৈরি হলো। হতে পারে সংহিতা বড় যোদ্ধা, কিন্তু বিক্রম আর তাকে ভয় পায় না। এই দুজন লড়াই করতেই যাচ্ছিল, এমন সময় ইরা বিক্রমকে বলল, বিক্রম, তোমার বাবা চলে এসেছেন। ইরার কথা শুনে বিক্রম আর সংহিতা দুজনেই মঞ্চের দিকে তাকিয়ে দেখল সৌর্য দলের দলনেতা অরেন্দ্র ময়দানে চলে এসেছে। সংহিতা এবার তরোয়াল নামিয়ে বলল, বিক্রম, আজকে পার পেয়ে গেলে পরে পাবে না। তরোয়াল ময়ানে রাখতে রাখতে ইরাকে বলল, ইরা, তুমি খুব গুণী মেয়ে। শোনো, কিছু বদমায়েশ ছেলের থেকে দূরে থাকো, বুঝলে? নয়তো তুমিও অপদার্থ হয়ে যাবে। কে জানে, বাজে সঙ্গে পড়ে হয়তো তোমার শক্তিও একদিন কমে যাবে। কথাগুলো শুনে ইরা তক্ষুনি জবাব দিল, তোমার উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আমার বিক্রমের সাথে থাকতে ভালো লাগে। কিন্তু কিছু লোক এটা কিছুতেই বুঝতে চায় না। ইরার কথা শুনে সংহিতার মুখ চুন হয়ে গেল। সে রাগ করে বলল, একবার মেসিডোরিয়ার বাইরে বেরিয়ে দেখো, অনেক শক্তিশালী লোক রয়েছে যাদের শক্তি দেখে হৃদস্পন্দন বেড়ে যাবে। আর ইরা সংহিতার কথা শেষ না হতে দিয়ে বলল, তুমি একটু বেশিই ভাবছো সংহিতা। তাছাড়া তোমার আর আমার চিন্তাধারা আলাদা। ইরাকে প্রচণ্ড রাগের চোখে দেখে মুখ বেঁকিয়ে সংহিতা সেখান থেকে চলে গেল। সংহিতাকে রেগে মেগে চলে যেতে দেখে বিক্রম এতক্ষণ পরে একটু শান্তির নিঃশ্বাস নিল। তার নিজের মেজাজও ঠান্ডা হলো। তারপর ফিসফিস করে বলল, এই মেয়েটাকে না একদম সহ্য হয় না আমার। বিক্রমের কথা শুনে ইরা জোরে জোরে হাসতে হাসতে বলল, আমি না সত্যি জানতে চাই যে তুই ওর কোন পাকা ধানে মই দিয়েছিস যে ও সারাক্ষণ তোর ওপর রেগে থাকে। হ্যাঁ, একবার ভুল করে স্নানের সময় দেখে ফেলেছিলি, সেটা একটা ব্যাপার, কিন্তু ওর রাগ দেখে মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। কিরে, ঠিক বললাম? বিক্রম সে সুন্দর উজ্জ্বল পোশাকে ময়দান আলো করে দাঁড়িয়ে আছে। এবার অরেন্দ্র বলল, বিক্রম, এনার সাথে আলাপ করো। ইনি হলেন নিলামের রানী সৌরিনী দরবার। আমি এনার কাছ থেকে অমৃতধারা কিনেছিলাম। অরেন্দ্র এবার সৌরিনীকে জিজ্ঞেস করলেন, সৌরিনী, কেমন আছেন? অরেন্দ্রর আওয়াজ শুনে লাল পোশাক পরা অপূর্ব সুন্দরী সৌরিনী ঘুরে দেখল অরেন্দ্রর সাথে এক যুবক দাঁড়িয়ে আছে।
যদিও বিক্রমকে দেখে সৌরিনীর মনে হলো তাকে আগে কোথাও সে দেখেছে। বিক্রম এক নাগাড়ে সৌরিনীকে দেখতে লাগলো। বিক্রম সৌরিনীর রূপে মোহিত হয়ে গেছে দেখে সৌরিনী মুচকি হেসে বলল, শুনলাম তুমি নাকি এক লাফে 4টে শক্তিচক্র পেয়ে গেছো। তোমার কথা তো এখন মেসিডোরিয়া লোকের মুখে মুখে ফিরছে। আমাদেরকেও তো বলো এরকম কি করে করলে। বিক্রম খুব নম্রভাবে বলল, সবই বাবার নিয়ে আসা অমৃতধারার কৃতিত্ব। আপনাকেও এর জন্য অনেক ধন্যবাদ। সৌরিনী উত্তর শুনে খুব একটা খুশি হলো না। সে ভেবেছিল বিক্রম হয়তো কোনো অলৌকিক গল্প বলবে, আর সেই গল্প সে 4 জনের মাঝে ছড়াতে পারবে। কিন্তু বিক্রম সেই সুযোগ তাকে দিল না। কিন্তু সৌরিনীও জানে যে এক লাফে 4খানা শক্তিচক্র পাওয়া শুধু অমৃতধারার কারণে হতেই পারে না। কথার মাঝখানেই অরেন্দ্র বিক্রমের কাঁধে হাত রেখে বললেন, যুব অভিষেক এখন শুরু হবে। আমার কিছু জরুরি কাজ আছে, আমি এগোলাম। তুমি কথা দাও, তুমি আজও আমার মাথা গর্বে উঁচু করে দেবে। অরেন্দ্র ওখান থেকে চলে গেল এবং অরেন্দ্রকে অনুসরণ করে সৌরিনীয় দর্শক আসনের দিকে যেতে শুরু করল। কিন্তু হঠাৎ তার কি মনে হলো, সে দাঁড়িয়ে খুব মন দিয়ে বিক্রমের চোখের দিকে দেখল। এত বছর নিলাম ব্যবসায় থাকা মেয়ে সৌরিনীর তীক্ষ্ণ চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে চোখ দেখে মনের কথা ধরে ফেলতে পারত। বিক্রমের চোখ পুকুরের গভীর জলের মতন শান্ত। সে ভাবল এত ছোট বয়সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে রাখা সহজ কাজ নয়। সে কিছু একটা ভেবে হেসে বিক্রমের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিক্রম খেয়াল করল যুব অভিষেক শুরু হয়ে গেছে। সে একটু বিরক্তির সুরে বলল, এই যুব অভিষেক অনুষ্ঠানটি খুব বিরক্তিকর। ইরা ততক্ষণে তার কাছে চলে এসেছে। ইরা বলল, কিচ্ছু করার নেই, এই অনুষ্ঠান আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলছে, কেউ এটাকে বন্ধ করার সাহস করবে না। বিক্রম আবার বসে বসে ঘুমিয়ে পড়ছিল। এমন সময় মঞ্চ থেকে তার নাম ডাকা হলো। সে চোখ খুলে দেখল মঞ্চের ডান দিকে দাঁড়িয়ে থাকা সমু ওকে ঈগলের চোখ দিয়ে দেখছে, যেন গিলে খাবে। সমু দেখল বিক্রম ওর দিকে সোজা তাকিয়ে আছে, তাই চোখ সরিয়ে নিল আর বলল, ধুত্তেরি। বিক্রমের চোখ বারবার সংহিতার দিকেই যাচ্ছিল। এমন সময় সে দেখল সংহিতার চোখও বিক্রমের ওপর রয়েছে। এসব কাণ্ড দেখে ইরা হাসতে শুরু করল। এবছর সমস্ত দলের লোক যুব অভিষেকে এসেছিল বিক্রমকে দেখার জন্য। বিক্রমকে নিয়ে সবাই এত রকমের কথা শুনেছে যে এবার লোকজন দেখতে চায় তারা বিক্রমের ব্যাপারে যা শুনেছে সেসব সত্যি নাকি শুধুই গুজব। সে দেখল কয়েকশো চোখ তার দিকে। বিক্রম আজ শুধু দলনেতা অরেন্দ্রর ছেলে নয়, সে নিজের নাম দলের ইতিহাসে সোনার হরফে লিখে দিয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক বৃদ্ধ বিক্রমকে পছন্দ করতেন না, কিন্তু বিক্রমের শক্তিচক্র বেড়ে যাওয়ার পর থেকে তার মনেও বিক্রমের জন্য আশা জেগেছে। বৃদ্ধ নিজের ছড়ি বিক্রমের কাঁধে ছোঁয়ালেন। তারপর কিছু একটা মন্ত্র পড়ে বিক্রমের মাথায় হাত রাখলেন। বিক্রম প্রায় ঘুমিয়েই পড়েছিল, তখন বৃদ্ধ মাথা থেকে হাত সরালেন। কিন্তু তখনই বিক্রমের কপাল জ্বালা করতে শুরু করল। এবার বৃদ্ধ মৃদু আওয়াজে বললেন, এবার বিক্রমের পরীক্ষার পালা। বিক্রম বুঝতে পেরেছিল বৃদ্ধ কি বলতে চাইছেন। এই টেস্ট 3 মাস আগের টেস্টের মতোই কিছুটা। আগের টেস্টটা নেওয়া হয়েছিল যাতে দলের গুণী লোকজনকে বাকিদের থেকে আলাদা করা যায়। যুব অভিষেকের দিন দলের মহাদক্ষ আবার টেস্ট নেন। সৌর্য দলের মহাদক্ষ র্যাঙ্কের বৃদ্ধ এই পরীক্ষা নেবেন বলেই যুব অভিষেক সবার জীবনে এত গুরুত্বপূর্ণ। মূল মঞ্চের পাশে দর্শকদের বসার প্যান্ডেল বানানো হয়েছিল। মহাদক্ষের আওয়াজ শুনে ঝিমিয়ে পড়া দর্শক আবার নড়ে চড়ে বসল। ওখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ জানতে চায় বিক্রম সত্যি সত্যি সপ্তম শক্তিচক্র পেয়েছে নাকি পায়নি। সবার মনে আছে 4 বছর আগেও বিক্রমের ফলাফল সবাইকে হতবাক করেছিল। গত 3 বছরে কেউ তার ব্যাপারে কোনো ভালো কথা শোনেনি। 3 বছর আগে যে ছেলেটা মেসিডোরিয়ার গর্ব ছিল সে আবারও পরীক্ষা দিতে এলো। একসময় যে মেসিডোরিয়ার শিরোমণি ছিল, এবার তার ফলাফল কেমন হবে তাই নিয়ে সবাই উৎসুক। ময়দানে বসে থাকা কারো দিকে না তাকিয়ে বিক্রম সোজা শক্তিস্তম্ভের দিকে এগিয়ে গেল। তাকে দেখে মহাদক্ষ র্যাঙ্কের গুরুজন এগিয়ে এলেন। তিনি শক্তিস্তম্ভে রাখার জন্য নিজের হাত ওঠালেন। মহাদক্ষ এবার শক্তিস্তম্ভে হাত রেখে দর্শকদের দেখালেন যে শক্তিস্তম্ভ সঠিক ফলাফল দিচ্ছে। কারণ বিক্রমের রেজাল্ট শোনার পর কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে হয়তো শক্তিস্তম্ভ পুরানো, তাই সঠিক ফলাফল দিচ্ছে না। আসলে মহাদক্ষ নিজেও জানতে চাইছিলেন শক্তিস্তম্ভ সঠিক ফলাফল জানাচ্ছে কিনা। তিনি বিক্রমের সপ্তম শক্তিচক্র পাওয়ার ফলাফল শুনে এতটাই অবাক হয়েছিলেন
যে যুব অভিষেক শুরু হওয়ার আগে তিনি অরেন্দ্রকে জানিয়েছিলেন যে তিনি বিক্রমের আরেকবার পরীক্ষা নিতে চান। স্তম্ভের সামনে হাত এনে তিনি শক্তি স্তম্ভে হাত রাখলেন এবং ফলাফল দেখে সবাই নিশ্চিত হলেন যে স্তম্ভ সম্পূর্ণ সঠিক কাজ করছে। তিনি আগের দিন ভাবছিলেন বিক্রমের এত ভালো ফলাফলের পেছনে তার বাবার কোনো ষড়যন্ত্র আছে কিনা। যদিও তিনি অরেন্দ্রকে বহু বছর ধরে চিনতেন, তবুও তার মনে এই সন্দেহ ছিল যে সম্ভবত তার ছেলের অবস্থা দেখে বিক্রমের বাবা গলে গিয়ে এমন কিছু করেছেন যা তার করা উচিত হয়নি। বৃদ্ধের সন্দেহে ভরা চোখ থেকে নজর সরিয়ে বিক্রম এবার আস্তে আস্তে নিজের হাত শক্তিস্তম্ভে রাখল। তার আত্মবিশ্বাস সবাইকে অবাক ও মুগ্ধ করল। বিক্রম যেই তার হাত স্তম্ভে রাখল, সংহিতা ও বাকি সবার মতন অধীর আগ্রহে তাকিয়ে রইল ফল জানার জন্য। সে ব্যাকুল হয়ে এবার নিজের ভাই সমুকে জিজ্ঞেস করল, সত্যি সত্যি বিক্রম সপ্তম শক্তিচক্র পেয়েছে? আমার কিন্তু বিশ্বাস হয় না। সংহিতা আসলে আজকেই মেসিডোরিয়া ফিরেছে। সে একাডেমি থেকে কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে, তাই 3 মাস আগে ঘটে যাওয়া টেস্ট সে দেখেনি। তাই তার সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। সমু বলল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় বিক্রম চিটিংবাজ। ও অনৈতিক পথ নিয়েছে, নইলে কেউ এক লাফে 4খানা শক্তিচক্র কি করে পাবে? সংহিতা বুঝতে পেরেছিল তার মতো সমু বিক্রমের ফলাফল নিয়ে সন্দেহ করবে। এদিকে শক্তি স্তম্ভে নিজের হাত রাখার সাথে সাথে সবার নজর বিক্রম ও স্তম্ভের ওপরে রইল। কি হবে এই পরীক্ষার ফলাফল? বিক্রম কি আবার হেরে যাবে মহাদক্ষের সামনে?